আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টার্গেট এ প্লাস ওয়ান শট ক্লাসে। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি, এটার পোস্টমর্টেম করব। তো যাদের এই গতি অধ্যায় নিয়ে ভয় আছে, ভীতি আছে, আজকের ক্লাস করার পর ইনশাল্লাহ মেঘের মতো এই ভয়ভীতি উড়ে চলে যাবে। আর এই ক্লাসটি থেকে তুমি যা শিখবা এগুলো নোট করবা। নোটটা রিভাইজ করার পর তুমি যে কোনো টেস্ট পেপার ধরো বা পাঠ্য বইয়ের যে কোনো প্রবলেম তুমি সলভ করতে যাও, ইনশাল্লাহ তুমি পারবা। সো গতি অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট আমাদের বোর্ডে থাকবে। তো আজকের ক্লাসের মাধ্যমে ওই সিকিউতে 10-এ 10 অর্জন করার একটা আত্মবিশ্বাস তোমার এসে যাবে ইনশাল্লাহ। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবা, কারণ তোমাদের জন্যই আমাদের এই এফোর্ট, আমাদের এই চেষ্টা। সো এই ক্লাসটা যেন তোমাদের হাত ধরে তোমাদের সকল বন্ধুদের মাঝে পৌঁছে যায়, এটাই আমাদের প্রত্যাশা। আর কথা না বাড়াই, সবাই একটা খাতা একটা কলম এবং ক্যালকুলেটর সামনে নিয়ে বসে যাও। আমি যা যা লিখবো তুমি তা লিখো। এরপর তুমি বোঝার চেষ্টা করো আমি কি বলছি, দেখবা এই অধ্যায়টা তোমার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। ওকে, সো আমাদের এক ঝাঁক স্টার, তাই না? এখানে যারা তোমাদেরকে এসএসসি পাওয়ার প্লেতে পড়ায় তাদের সর্বোচ্চটা দিয়ে পড়ায়। তো এসএসসি পাওয়ার প্লে হচ্ছে আমাদের বিবি ড্রিম স্কুলের সবচেয়ে বিগেস্ট প্রজেক্ট, যেটা প্রতি বছরই আমরা লঞ্চ করি। তো তোমরা যারা এই ক্লাসটি দেখছো তাদের যদি মনে হয় যে না শেষ মুহূর্তে একটা কামব্যাক দিবা, তাহলে এসএসসি পাওয়ার প্লে তোমার জন্যই। ওকে, তো চলো গতি অধ্যায়টা শুরু করি। গতি অধ্যায় শুরু করার আগে গতি অধ্যায়ের যেই যাবতীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা একবার লিখে ফেলি। কি কি সূত্র আছে? প্রথম কথা যে আমরা জানি সমত্বরণে চললে, কিসে চললে? সমত্বরণে যদি চলে তাহলে এই সূত্রগুলো প্রযোজ্য, যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপরে হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এরপরে শেষ বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? শেষ বেগের আরো একটা সূত্র আছে, v স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো যদি ত্বরণে চলে কোনো বস্তু তখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সরণ বেগ বের করতে পারি, তাই না? এবার সমবেগের একটা সূত্র আছে, তাই না? বস্তু যদি সমবেগে চলে অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে চলে তাহলে তার ত্বরণ কত? 0। সেক্ষেত্রে আমরা সরণ বের করি s ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, এই সূত্র দিয়ে। তো মোটামুটি আমরা এই সূত্রগুলো নিয়ে পড়াশোনা করব। তো আমরা প্রথম টাইপে বিভিন্ন ধরনের গ্রাফ থেকে বিভিন্ন কোয়ান্টিটি বের করার চেষ্টা করব। ওকে, এই গ্রাফ নিয়ে তোমাদের মূল সমস্যাগুলো থাকে, এই সূত্রগুলো মাথায় সেট করে নাও। তো প্রথমেই আমরা যেই কনসেপ্টটা পড়বো সেগুলো হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এই রিলেটেড গ্রাফ থেকে যে কোয়েশ্চেনগুলো এ যাবৎকালে এসেছে সেগুলো একটু দেখব। তো প্রথমে এই রাজশাহী বোর্ড 2022 এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী দেওয়া হলো। দেখো এখানে দেওয়া আছে সময় যখন 0 বেগ তখন 0, সময় যখন 20 সেকেন্ড তখন বেগের মান 4, 40 সেকেন্ডে 8, 60 সেকেন্ডে 12, 80 সেকেন্ডে 12, 100 সেকেন্ডে 6, 120 সেকেন্ডে 0। এটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনটা দেয়া আছে। বলছে বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। কিসের পরিবর্তন বের করব? ত্বরণের। তো প্রথম কথা খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু বাড়ছে, তাই না? যে 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পাচ্ছে, একই হারে বৃদ্ধি পাচ্ছে। বোঝাই যাচ্ছে এখানে প্রতি গ্যাপে 4 করে বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? এরপরে 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত বেগের মানের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এখানে কি ভাই সমবেগ মেনটেন হয়েছে। এবার 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত বেগ দেখো একই হারে কমছে, 12 থেকে 6 হলো, 6 থেকে 0 হলো, তার মানে 6 করে বেগ কমেছে। তো ভাই অঙ্ক করার আগে আমরা ত্বরণ বলতে পারি, যে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার।
তাহলে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তনের হার হচ্ছে 4। দেখো 4 4 4 4 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে ত্বরণ কত 4। 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তনের হার হচ্ছে 0। 12 - 12 কত 0, অর্থাৎ ত্বরণ 0, মানে সমবেগে চলেছে। আর 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন কত ভাইয়া 6 - 12 কত হয় -6। 0 - 6 মানে কত -6। তাহলে 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তনের হার হলো -6, অর্থাৎ এখানে মন্দন হয়েছে 6। তাহলে আমরা তিনটা জায়গায় ত্বরণ মন্দন এই চিত্র মানে হচ্ছে বক্স থেকেই বের করে ফেলতে পারতেছি, তাই না? তো এখানে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করা কোনো ব্যাপার নাকি? তো আমাদের বলছে ফার্স্ট অফ অল যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের মান বিশ্লেষণ করো। তো লেখচিত্র অঙ্কন করি, চলো। লেখচিত্র কিভাবে কি অঙ্কন করব বলেই দিছে, বেগ বনাম সময়। তাহলে y অক্ষে বেগ, x অক্ষে সময়, তাই না? y অক্ষে বেগ আর x অক্ষে সময়। সময় হচ্ছে সেকেন্ডে, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে, বলেই দিছে মিটার পার সেকেন্ডে। সময়গুলো তুমি ইকুয়ালি ভাগ করে বসাও, 0 20 40 60 80 100 120, তার মানে 20 করে গ্যাপ হবে। এটা হচ্ছে 0, এটা মনে করো 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100 এবং লাস্ট ওয়ান ইজ 120 সেকেন্ড। ইকুয়ালি গ্যাপ দিয়ে বসানোর চেষ্টা করবা। সময় বসানো শেষ, এবার বেগ বসাবো। বেগ সর্বনিম্ন কত 0 এবং সর্বোচ্চ কত 12, তাই না? 0 4 8 12 12 6 0। তাহলে আমি একটু লিখি, মানে 0 থেকে 12 পর্যন্ত বেগ অঙ্কন করো। 0 থেকে 12 পর্যন্ত বেগ লেখচিত্র আঁকো। এটা হচ্ছে 0, এটা মনে করো 4, এটা মনে করো 4, এটা মনে করো 8 এবং এটা মনে করো 12। আচ্ছা, বেগের মানগুলো লিখলাম। তাহলে এখানে 6 কোথায় বলো তো দেখি? 6 কোথায়? 4 এর উপরে। এই যে 4 এর 2 ঘর উপরে 6 হবে, 5 6, তার মানে এটা হচ্ছে 6, রাইট? মাঝখানে এটা 6। তাহলে 0 4 6 8 12 যেই মানগুলো এখানে আছে 0 4 8 12 6, এই মানগুলো আমরা গ্রাফে প্লট করলাম। আবার বুঝো, ফার্স্টে 0 4 8 12, এবার যেহেতু 6ও আছে এই কারণে 4 আর 8 এর মাঝামাঝি জায়গা হবে 6, এইভাবে আমি প্লট করলাম। এবার খেয়াল করো, এবার আমরা এই বিন্দুগুলো দেখব। 0 0 বিন্দু কোথায় বলো তো দেখি? 0 0 বিন্দু হচ্ছে এইটা, এই যে গোলাপি দিয়ে দেখাই, 0 0 বিন্দু হচ্ছে এইটা। এরপরে 20,4 পয়েন্ট হচ্ছে এই যে এটা, 20,4 পয়েন্ট হচ্ছে এটা। এরপরে 40,8 এই যে 40,8 পয়েন্ট হচ্ছে এইটা। এরপরে 60,12 এই যে 60,12 পয়েন্ট হচ্ছে এইটা, তাই না? এরপরে 80,12 এই যে জোরটা দেখো, 80,12 এই যে 80 সেকেন্ডে বেগের মান কত 12, এই যে বেগের মান 12। এরপরে এই পয়েন্ট 100,6 এই যে 6 থেকে লাইন টানবা 100 সাথে যোগ করবা, এই যে 100,6 এবং লাস্ট ওয়ান ইজ 120,0 এই যে দেখো এটা হচ্ছে 120 এবং এটাই হচ্ছে 0, তাহলে 120,0 আমরা বিন্দু পাচ্ছি কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা জোড়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা বিন্দু আমরা যোগ করে দিব। দেখো এই যে এইখানে এইটা এটার সাথে এই 4টা বিন্দু যোগ করলে এরকম স্ট্রেট লাইন পাবা। এরপরে এই দুইটাকে যোগ করলে এরকম পাবা এবং 1 2 3 এই তিনটাকে যোগ করলে আবারও নিচের দিকে স্ট্রেট লাইন পাবা। যদি এটা বক্রর মতো দেখা যাচ্ছে, স্কেল দিয়ে টানলে স্ট্রেট লাইন। তো এই হচ্ছে আমাদের ওই বক্স বা সারণী অনুযায়ী আমাদের বেগ সময়ের গ্রাফ। এবার এই গ্রাফ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগের মান সমহারে বৃদ্ধি পেয়েছে। এটা কেমন গ্রাফ? মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে বেগের মান সমহারে বৃদ্ধি পেয়েছে। তার মানে এই জায়গাটাতে সমত্বরণ কি সমত্বরণে ছিল গাড়িটা, তাই না? এরপরে দেখো 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত বেগের মান 12ই ছিল, তার মানে বেগের মান চেঞ্জ হয় না। তার মানে এইখানে কি 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত সমবেগ, সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0। এরপরে 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত বেগের মান একই হারে কমেছে, তাই না? যেহেতু স্ট্রেট লাইন ডাউনওয়ার্ড, তাহলে একই হারে কমেছে। বেগের মান একই হারে কমলে এখানে সমমন্দন সৃষ্টি হয়েছে।
তাহলে এখন এই ত্বরণ গুলো আমার বের করতে হবে, ত্বরণের পরিবর্তন হিসাব করতে হবে। আমরা বুঝতেই পারতেছি এখন তিনটা সেগমেন্ট, একটা হচ্ছে 20 থেকে 0 থেকে 40 সেকেন্ড, 0 to 40 সেকেন্ডে আমাদের ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। 40 সেকেন্ড, সরি 0 to 60 সেকেন্ড হবে, আমি একটু ভুল লিখেছি, 0 to 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে বেগ হচ্ছে 12 মাইনাস ইউ হচ্ছে 0 বাই টি হচ্ছে এই যে 0 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 60। তাহলে আমরা পেয়ে যাচ্ছি A1 অর্থাৎ প্রথমে ত্বরণের মানটা পাচ্ছি 12/60। তাহলে এখানে ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি চাইলে এটার নাম দিতে পারো, এটার নাম দিতে পারো ও এ বি সি। তাহলে ও এ অংশে ত্বরণ হয়েছে 0.2। এবার এ বি অংশে বলো, এ বি অংশে কি সমবেগ? আমি হালকা করে লিখে দিচ্ছি সমবেগ, সেক্ষেত্রে এ বি অংশে ত্বরণ হচ্ছে 0। এবার বাকি রইল কি বিসি অংশ, তিনটা অংশ জাস্ট বিসি। এই বিসি অংশে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত। এখানে ত্বরণ যদি হয় A3, ত্বরণ হবে ভি মাইনাস ইউ বাই টি। দেখো শেষ বেগ ভি হচ্ছে এই পয়েন্টে, শেষ বেগ কত? 0। এই যে এই পয়েন্টে বেগ কত? 0 মাইনাস ইউ কত? ইউ হচ্ছে এটা কত ভাইয়া? 12 বাই টি কত? টি হচ্ছে 80 থেকে 120। এই যে টাইমটা কতটুকু? টাইম হচ্ছে 80 থেকে 120, এই যে এটুকু টাইম। 80 থেকে 120 মানে কত সেকেন্ড বলো তোমরা? 80 থেকে 120 মানে 40 সেকেন্ড। তাহলে আমরা পাবো 12 ডিভাইড বাই 40, এটা হবে মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এ এর মানটা মাইনাস আসছে তার মানে এটা কি মন্দন। মন্দন মানে কি? বেগ হ্রাসের হার, অর্থাৎ বেগ হ্রাস পেতে পেতে 0 হয়ে গেছে। তাহলে আমরা ত্বরণের পরিবর্তন পেয়ে গেলাম তিন অংশে। এ বি অংশ, ও এ অংশে এটা, এ বি অংশে 0 আর বিসি অংশে 0.3, মানে মন্দন 0.3 হয়েছে। খুবই সহজ প্রশ্ন। এই একটা প্রশ্ন পারলে দেখবে এই টাইপের 100টা প্রশ্ন তুমি পারতেছো। জাস্ট বেগ সময় লেখচিত্র অঙ্কন করে, স্ট্রেট লাইন মানে সব বেগ একই হারে বাড়ছে। যদি এরকম থাকে এক্স অক্ষের সমান্তরাল তাহলে সমবেগ, কারণ এখানে দেখতে পাচ্ছ বেগের মানটা 12 ছিল, 12ই আছে। আবার যদি নেমে যায় তাহলে কি বেগের মান কমেছে, তাই না? ওকে ডান। পরের কোশ্চেনে যাই আমরা। আমরা গ্রাফ দেখে দেখে শিখে ফেলবো। দেখো ভাই এখানে সরণ ভার্সেস সময়ের গ্রাফ দিয়েছে। কোনটা ভার্সেস কোনটা? সরণ ভার্সেস সময়। এখন কেউ আর বললো না ভাইয়া এইটা মানে তো ত্বরণ হয়েছে, তাই না? ভাই এটা কোন গ্রাফ? এটা সরণ ভার্সেস সময়ের গ্রাফ। এর আগে এই যে এটা কি গ্রাফ ছিল? বেগ ভার্সেস সময়ের গ্রাফ। কথা বাংলা কথা বুঝো, বেগ ভার্সেস সময় মানে বেগ একই হারে বাড়তেছে, তার মানে বেগ একই হারে বাড়লে ত্বরণ। আর সরণ ভার্সেস সময় মানে এখানে সরণটা একই হারে বাড়ছে, সরণটা বৃদ্ধি পাচ্ছে। সরণ বৃদ্ধি পাওয়া মানে কি? সমবেগ। সরণ একই হারে বাড়া মানে কি? সমবেগ। ধরো আমি প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব গেলাম, পরের সেকেন্ডে আমার সরণ হলো 2 মিটার, তার পরের সেকেন্ডে আমার সরণ হলো 2 মিটার। তার মানে সরণ আমার একই হারে 2 মিটার করে বাড়ছে। সেক্ষেত্রে আমার বেগ কত? 2 মিটার পার সেকেন্ড সমবেগ। সরণ একই হারে বাড়লে এটা কি ভাইয়া? বেগের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? সমবেগ। বেগ একই হারে বাড়লে সমত্বরণ, মনে থাকে জানো। তাহলে এটা সরণ একই হারে বাড়ছে, তাহলে এটা কি? ই থেকে এফ হচ্ছে সমবেগ। আমি আগে গ্রাফ বিশ্লেষণ করি, পরে প্রশ্ন যাব। দেখো এফ থেকে জি, এফ থেকে জিতে তুমিই বলো এখানে সরণ কত? 30। তার মানে এফ এও সরণ হচ্ছে 30 মিটার, জিতেও সরণ হচ্ছে 30 মিটার। তাহলে এফ থেকে জিতে বস্তুর কি কোনো সরণ হইছে? আবারও বুঝো, ধরো আমি ই থেকে এফ এ গেলাম, একই হারে বাড়তে বাড়তে 30 মিটার পর্যন্ত গেলাম, যাইয়া আমি বৈশা রইলাম। বৈশা রইয়া আমি 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সরণ কত? 30 মিটারই তো থাকবে। তার মানে কি আমি দাঁড়িয়ে আছি না, মানে আমি থেমে আছি। তাহলে দেখো এই যে এটা কিন্তু বোঝাচ্ছে যেহেতু সরণটা একই আছে, তার মানে সরণ চেঞ্জ হয় নাই, তার মানে বস্তুটা কি? থেমে আছে। তাহলে এফ জি অংশে বস্তুটা কি? থেমে আছে। আবার জিএইচ অংশে দেখো আবারও সরণ একই হারে বাড়তেছে, অর্থাৎ সমবেগ। এখন প্রশ্ন হতে পারে ভাই তাহলে এখানে থাকলে সমবেগ আছে, এখানে তো কোনো ত্বরণ নাই, ত্বরণ কেমনে হবে? খেয়াল করো, সরণ ভার্সেস সময়।
সরণ একই হারে বাড়লে এটা কি সমবেগ। এরকম থাকলে কি বস্তু থেমে আছে কারণ সরণ হয় নাই। কিন্তু যদি এমন হইতো, দেখো এমন ট্যাও ট্যাও করে উঠে গেল, এখানে কি সরণ একই হারে বাড়ছে বাবারা বলো? এই যে যদি সরণের গ্রাফটা এমন হইতো, এখানে কি সরণ একই হারে বাড়ছে? এটা কি স্ট্রেট লাইন? না, এখানে একই হারে সরণ বাড়ে নাই। তার মানে এখানে কি ভাইয়া বেগের সরণ একই হারে বাড়ে নাই। সরণ প্রথমবার ধরো 2 মিটার, পরের বার 6 মিটার, পরের বার 10 মিটার, তাহলে সরণ একই হারে বাড়ে নাই। তার মানে কি বেগের মানটা কনস্ট্যান্ট না, বেগের মানটা কনস্ট্যান্ট না, বেগের মান একই না। বেগের মান প্রথমে 2 ছিল, পরে 5 হইছে, পরে 8 হইছে, তাহলে বেগের মান বৃদ্ধি পাইছে। তাহলে এইটা হচ্ছে সরি আলহামদুলিল্লাহ। তার মানে এস ভার্সেস টি গ্রাফটা যদি এরকম বাঁকা তারা থাকে তাহলে বুঝবা এখানে ত্বরণ আছে। কি আছে? ত্বরণ আছে, বুঝছো? তো এরপরও কাহিনী আছে যে এটা সমত্বরণ নাকি অসমত্বরণ। নরমালি পরন্ত বস্তুর ক্ষেত্রে এস ভার্সেস টি এর গ্রাফটা এমন হয়। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে পরন্ত বস্তুতে কি জি সমত্বরণ কাজ করে না। এটা হচ্ছে এস ভার্সেস টি তে সমত্বরণের গ্রাফ। মনে থাকে জানো, এখানে তো এরকম কিছুই নাই, তার মানে এখানে কোনো ত্বরণ নাই। এটা বুঝতে পারতেছে ইএফ হচ্ছে সমবেগ, এফ জি হচ্ছে থেমে আছে, জিএইচ হচ্ছে আবার সমবেগ। ওকে, সো এবার এই গ্রাফটা আশা করি অ্যানালাইসিস করতে পেরেছো। এবার এই গ্রাফ অনুযায়ী আমরা কোয়েশ্চেনটা দেখি। লেখচিত্র হতে সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। তাহলে এস ভার্সেস টি থেকে আমরা বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করব। এটা কয়েকটা সেগমেন্ট আছে, সেগমেন্টগুলো আমি একটু দেখাই তোমাদেরকে। প্রথম সেগমেন্ট হচ্ছে এই অংশ 0 থেকে 0 টু 10 সেকেন্ড, এই অংশটা, ঠিক আছে। এরপর 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড আরেকটা অংশ। এবার 25 থেকে 35 সেকেন্ড আরেকটা অংশ, এই যে এফ জি। আবার 35 থেকে 45 সেকেন্ড আরেকটা অংশ, এই যে জিএইচ। এই প্রতি অংশে বেগের বিভিন্ন অবস্থা আমরা বিশ্লেষণ করব। রেডি? তাহলে প্রথমত হচ্ছে এটা ও নিলাম, ও ই অংশ, ও ই অংশ। প্রথমত হচ্ছে ও ই, এই ও ই অংশের সময়টা কতটুকু? 0 থেকে 10 সেকেন্ড, 0 টু 10 সেকেন্ড সময়কালে। এই সময়কালে কোনো সরণ কি দেখতে পাচ্ছ? না, তার মানে এখানে গাড়িটা চালুই হয় না, স্টার্ট হয় না, তাহলে সরণ শূন্য। সরণ শূন্য মানে বেগ কত? শূন্য। এরপরে 10 থেকে মানে ইএফ অংশ, ইএফ অংশ কতটুকু? ই থেকে এফ হচ্ছে 10 থেকে 25 সেকেন্ড। এবার আমরা আসি ইএফ অংশে, অর্থাৎ 10 সেকেন্ড টু 25 সেকেন্ড। এই অংশে খেয়াল করে দেখো সরণটা একই হারে বাড়ছে। সরণ একই হারে বাড়লে সমবেগ, সমবেগ। তাহলে সমবেগ ভি হচ্ছে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সরণের পরিবর্তন হইছে কত ভাইয়া? ওই যে ভি সমান এস বাই টি না? তাহলে সরণের পরিবর্তন হইছে 0 থেকে সরণ হয়েছে 30 মিটার, তাহলে সরণের পরিবর্তন হলো 30 মাইনাস 0, আর সময়ের পরিবর্তন হচ্ছে 25 মাইনাস 10, 25 মাইনাস 10। তো এটা হবে বেগের মান 2 মিটার পার সেকেন্ড। এই সমবেগে সে ই থেকে এফ অংশে যাচ্ছে। এবার এফ জি অংশে, এফ জি অংশে সরণ কত? 30ই আছে, 30 মিটারই বর্তমান বা আছে, বর্তমান মানে আছে, তার মানে সরণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বেগের মান 0। এবার জিএইচ অংশে, জিএইচ অংশে খেয়াল করে দেখো আবারও জিএইচ অংশ কত সময়? 35 থেকে 45, 35 সেকেন্ড টু 45 সেকেন্ড। এই সময়ে আমার কি আবার সরণ একই হারে বাড়ছে, তার মানে কি সমবেগ। এই বেগটা হবে ভি প্রাইম সমান হচ্ছে জি থেকে এইচ, আমাদের টাইপিস্ট উঠায় নাই, এই যেখানে এইচ এর একটা মান অবশ্যই থাকবে। এই এইচ এর একটা মান ধরো 10 20 30 40, এটা মনে করো 40, এটা উঠাইতে হয়তো ভুলে গেছে। তাহলে 40 মাইনাস 30, আর সময়ের পরিবর্তন কত? 45 মাইনাস 35, 45 মাইনাস 35, অর্থাৎ উপরে 10 নিচে 10, 10 10 করলে 1 মিটার পার সেকেন্ড সমবেগ। তার মানে জি থেকে এইচ অংশে 1 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। দ্যাটস ইট। এটুকু লিখে দিলেই কুমিল্লা বোর্ড 2022-এ তুমি 10-এ 10।
পরের প্রশ্ন কি বলছে এখানে দেখো, এখানে বলছে একজন বলার অনুশীলনের জন্য একটি বলকে কি করছে বেচারায় 180 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে ছুঁড়ে মারলেন। বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় ও বেগের ছক নিম্নরূপ। দেখো সময় যখন 0 বেগ 0, সময় যখন 1 বেগের মান 9.8, 2 সময়ের মান 2 বেগের মান 19.6, 3 29.4, 4 39.2, সময়ের মান 5 বেগের মান 49। খেয়াল করে দেখো এখানে ঘটনাটা বলছে কি, একজন বলার এই বলটাকে এদিকে মারছে, হ্যাঁ কত বেগে মারছে, ইউ সমান 180 কিলোমিটার পার আওয়ার। তো তোমরা জানো কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি জাস্ট 3.6 দ্বারা ভাগ করি, 3.6 দ্বারা ভাগ করি, সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, তাহলে এটা হবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে যখন তুমি বলটাকে মেরেছো, বলটা একটা উচ্চতায় যাবে নিশ্চয়ই, যেতে যেতে পথে সে এক সময় থেমে যাবে, তাই না? তো আমাদের অঙ্কটা শুরু হয়েছে এইখান থেকে আর কি, বুঝছো? থেমে যাওয়ার পর সে যখন উল্টা রিটার্ন করতেছে, তো 1 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 9.8 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 19.6 মিটার পার সেকেন্ড। এইভাবে সময় যাচ্ছে আর তার বেগ বাড়ছে, এখন দেখো তো আমরা একটু খেয়াল করি বেগ একই হারে বাড়ছে কিনা। ইয়েস, 0 থেকে 9.8 এর তফাৎ হচ্ছে 9.8, এটা থেকে এটার তফাৎ হচ্ছে 9.8, এটা থেকে এটার তফাৎ হচ্ছে 9.8। ক্যালকুলেট করে দেখবা প্রত্যেকটা বেগের সাথে তার পূর্ববর্তী বেগের তফাৎ হচ্ছে 9.8, তার মানে বেগের মান 9.8 করে বৃদ্ধি পাচ্ছে, বেগের মান একই হারে বাড়ছে এবং সেই পরিমাণটা হলো 9.8। তাহলে কি ভাই এটা সমত্বরণ? আরো ভালোভাবে বলতে গেলে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এই ত্বরণেই আমার বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, এটা সমত্বরণ। এখন আমাদেরকে বলছে, আমরা কিন্তু প্রশ্ন এখনো দেখিনি, এবার প্রশ্ন দেখব যে ত্বরণ সময় লেখচিত্রের সাহায্যে দেখাও। মধ্যাকর্ষণ জনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে। ওকে দেখি আমাদের কোন লেখচিত্র আঁকতে বলছে, ত্বরণ সময় লেখচিত্র। এই যে ওয়াই অক্ষ ত্বরণ আর এক্স অক্ষে সময়। ওকে, এটা হচ্ছে আমাদের সময় টাইম, এটা হচ্ছে আমাদের ত্বরণ এ। এবার সময়গুলো লিখে দিই 0 to 5, এটা হচ্ছে 0 1 2 3 4 5 সেকেন্ড। ওকে, এই সময়গুলোতে আমার ত্বরণ কত? এখন কেউ বসায়ও না ভাইয়া, এই মানগুলোকে আবার ত্বরণ আকারে বসায় দিও না। তোমরা এখানে খেয়াল করে দেখবা যে প্রতি ক্ষেত্রে এখানে ত্বরণ কত, 0 to 1 সেকেন্ডের জন্য আমাদের ত্বরণ হচ্ছে a সমান v মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে 9.8 মাইনাস ইউ বাই টি কত 1, কত আসে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা যদি পরের সেকেন্ডটা ধরো 1 to 2 সেকেন্ড, 1 to 2 সেকেন্ডে আমাদের ত্বরণ কত, এ কত হবে, 2 সেকেন্ডের বেগ 19.6 মাইনাস 1 সেকেন্ডের বেগ ডিভাইড বাই সময়ের ব্যবধান 2 মাইনাস 1 কত হবে 9.8। তোমরা যদি 2 to 3 সেকেন্ড সময়ে ত্বরণটা বের করতে চাও, সেক্ষেত্রেও ত্বরণ হবে 9.8। তুমি যদি 3 থেকে 4 সেকেন্ডও বের করতে চাও 9.8, এভাবে দেখাতে হবে। হ্যাঁ, এই যে প্রতি সেকেন্ডের ত্বরণটা বের করে দেখাবা, ত্বরণের মান 9.8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 to 1 সেকেন্ডে ত্বরণের মান কত 9.8। তাহলে এই যে ত্বরণ, এটা মনে করো 9.8, তাহলে 0 to 1 সেকেন্ডে ত্বরণের মান কত 9.8। এই যে 1 সেকেন্ডে 9.8, 0 সেকেন্ডও 9.8, এই যে 9.8। 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কি আছে, একই আছে। 1 থেকে 2 সেকেন্ড পরও ত্বরণের মান কত 9.8। 1 থেকে 2 সেকেন্ড পাস হয়ে যাবে, ত্বরণের মান 9.8। 2 থেকে 3 সেকেন্ড পরও ত্বরণের মান 9.8, 4 সেকেন্ড পরও ত্বরণের মান 9.8, 5 সেকেন্ড পরও ত্বরণের মান কত 9.8। তাহলে এই যে রেখাটা, এটা হচ্ছে সমত্বরণ এ ভার্সেস টি। খেয়াল করে দেখো, এটা কিন্তু ভি ভার্সেস টি না, এটা এ ভার্সেস টি। এ ভার্সেস টি গ্রাফে বোঝানো হচ্ছে ওয়াই অক্ষে কে আছে, ত্বরণ। তাহলে ত্বরণের মানটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, একই আছে, এই কারণে এটা কি ভাই সমত্বরণ।
ত্বরণ। সিমিলার গ্রাফটা যদি আমরা ভি ভার্সেস টি তে আঁকতাম, একটু দেখাই, এটা যদি ভি ভার্সেস টি তে আঁকতাম, তাহলে যদি এটা দিতা, তাহলে এটা কিন্তু সমবেগ মিন করে, সমত্বরণ না, সমত্বরণ এটা মিন করতো। দেখো ভি ভার্সেস টি তে যদি সেম গ্রাফটা আঁকতাম তাহলে এরকম পাইতাম। এটা দ্বারা বোঝাচ্ছে সমত্বরণ। এটা মানেই এই গ্রাফটা মানেই এই গ্রাফটা, মনে থাকে জানো কেমনে? এটা ভি ভার্সেস টি তে আর এটা হচ্ছে এ ভার্সেস টি তে। এ ভার্সেস টি দ্বারা বোঝাচ্ছে এ সমত্বরণ। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া আমি যদি গ্রাফটা এইভাবে দিতাম, ভাই এটা দ্বারা বোঝাচ্ছে ত্বরণ একই হারে বাড়তেছে, ত্বরণ একই হারে বাড়তেছে। এটা আবার কেমন কথা? ত্বরণ কি বাড়তেছে? ত্বরণ তো এখানে সমত্বরণই, তাই না? সো এ ভার্সেস টি তে এটা দেওয়া যায় না, এটা দ্বারা বোঝাচ্ছে বেগ একই হারে বাড়ছে, তার মানে সমত্বরণ। আর এ ভার্সেস টি তে এই লাইনটাই কি বোঝায়? সমত্বরণ। তাহলে আমাকে একটা কুইজের অ্যান্সার দাও তো, ভিডিওটা পজ করে, যে এ ভার্সেস টি তে সমমন্দন কোনটা হবে? ওকে, আশা করি তোমরা উত্তর দিতে পারছো। সমমন্দন হবে এই যে নিচের দিকে। যদি আমরা এখানে একটা লাইন টেনে নিতাম এইভাবে, এই যে গোলাপি কালার দিয়ে দেখাই, উপরের দিকে পজিটিভ মান হলে নিচের দিকে নেগেটিভ মান, তখন এটা হতো সমমন্দন। এই যে গোলাপি লাইনটা, এটা মাইনাস সামথিং অবশ্যই, তাহলে এই লাইনটা হতো সমমন্দন। এ ভার্সেস টি গ্রাফে ওই এই 0 পয়েন্টের নিচে এক্স অক্ষের সমান্তরাল লাইনটা কি হইতো? সমমন্দন হইতো। কারণ দেখো 0 সেকেন্ডে মাইনাস মান, 1 সেকেন্ডও মাইনাস মান, 2 সেকেন্ডও মাইনাস মান, ত্বরণের মাইনাস মানকেই বলা হয় মন্দন। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা, একদম সহজ। নেক্সট। আচ্ছা, উপরের গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো এবং গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো। ওকে, সো আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করি। দেখো ওয়াই অক্ষে দিলাম আমি ত্বরণ, এক্স অক্ষে দিলাম হচ্ছে সময়। ওয়াই অক্ষে কি দিব? ত্বরণ, আর এক্স অক্ষে দিব সময়। এবার কি ত্বরণ সময় লেখচিত্র রাখবো ওই গ্রাফ থেকে। তাহলে এই গ্রাফ থেকে ত্বরণ গুলো বের করতে হবে। এই গ্রাফে কয়েকটা সেগমেন্ট আছে, দেখো কয়টা সেগমেন্ট। 0 to 2 সেকেন্ডের একটা সেগমেন্ট, এই যে এটা। 2 to 5 সেকেন্ডের একটা সেগমেন্ট, 5 থেকে 6 সেকেন্ডের একটা সেগমেন্ট, 6 থেকে 9 সেকেন্ডের আরেকটা সেগমেন্ট। তাহলে 4টা সেগমেন্ট আমি নাম দিই। এটা নাম দিলাম ও, এ, বি, সি, ডি, নাম তো দেওয়াই আছে। তাহলে আমরা যেহেতু এই গ্রাফ থেকে, এটা কি ভি ভার্সেস টি গ্রাফ, বেগ ভার্সেস সময় গ্রাফ, এখান থেকে যেহেতু আমরা ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা অঙ্কন করব, তাহলে আমার বিভিন্ন অংশে আগে ত্বরণটা জানতে হবে। তাহলে ও এ অংশে ত্বরণ কত? a1 ভি মাইনাস ইউ বাই টি। ও এ অংশে বেগ কত? শেষ বেগ হচ্ছে, এটা কি হইল? এটা 7, 5, 6, 7। এটা কেমন হইল না? আচ্ছা, আমার মনে হয় এই যে এটা 6, হ্যাঁ আমাদের টাইপিস্ট একটু ভুল করেছে। এটা 6, দেখি তো, 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 2, হ্যাঁ এটা 6। আমাদের টাইপিস্ট একটু উপরে 6টাকে ভুলে দিয়ে দিছে, এই 6টাকে আমরা একটু উপর থেকে মুছে দিই, আর টাইপিস্ট 6 থেকে 7-এর গ্যাপটা বড় দিয়ে দিছে। তারপর ধরে নাও এটা 6, এটা 7, ঠিক আছে। এইবার আমাদের কাজ শুরু, রেডি। ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে 2 মাইনাস 0, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ও এ অংশে ত্বরণ। এবার বলো এ বি অংশে এটা কি সমবেগ? এ বি অংশে তাহলে আমার ত্বরণ বের করতে হবে ভাই, আশা করি তোমরা জানো 0, সমবেগ 0। এবার বিসি অংশে, বি সি অংশে ত্বরণটা কত? এই যে ত্বরণ হচ্ছে ভি 6, ত্বরণ এ 2, এটা দিলাম এ 2, এ2 হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে 7 মাইনাস ইউ মানে 6 বাই টি। বিসি অংশের সময় হচ্ছে 1 সেকেন্ড, 6 মাইনাস 5, এই যে 5 থেকে 6 সেকেন্ড না, তাহলে 1/1, 7/6, 7 মাইনাস 6 মানে 1, 1 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সিডি অংশ, সিডি অংশটা এখানে লিখে ফেলি। সিডি অংশে আমাদের এটা নাম দিলাম a3, এটা তো মন্দন বোঝাই যাচ্ছে। ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে 7 বাই টি, টি হচ্ছে 6 থেকে 9, 6 থেকে 9 মানে হচ্ছে 3 সেকেন্ড। 7কে যদি 3 দ্বারা ভাগ করি কত পাবো? মাইনাস 2.34 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি প্রতি অংশে ত্বরণের মান পেয়ে গেছি, তাই না? ও এ, এ বি, বি সি, সি ডি, এগুলো সুন্দর করে সাজিয়ে তোমরা লিখবা, প্রতি অংশে ত্বরণ লিখবা। এরপর আমরা এই গ্রাফে অঙ্কন করব। গ্রাফের সময়গুলো বসিয়ে দিই। সময়গুলো কত থেকে কত? 0 থেকে 9 সেকেন্ড পর্যন্ত, তাই না? বসাও 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সময় বসায় দিলাম।
এবার বেগ কত পর্যন্ত আছে? সর্বোচ্চ 7 পর্যন্ত। 7, এই যে বেগগুলো আমি অন্য কালার দিয়ে বসাচ্ছি। 1 2 3 4 5, হইল না তো? জায়গা বেশি হয়ে গেছে, জায়গাটা একটু কমাইতে হবে, মানে জায়গা কম হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, এই মনে করে বেগের মান বসালাম। ও সরি, কি করতেছি, এটা তো বেগের মান কেন বসাবো? এখানে তো আমার ত্বরণ গ্রাফ আঁকতে হবে, ত্বরণের মানগুলো বসাবো। ইস শিট, তাহলে এখানে আমরা কার মান বসাবো? ত্বরণের মান। ত্বরণের মান কত কত আছে? 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম 3, 1 2 3 আর -2.34, তাহলে 3 পর্যন্ত ম্যাক্সিমাম। তাহলে এটা মনে করো 1, এটা 2, এটা 3, আরেকটা মান আছে দেখো -2.34, তাহলে আমার ত্বরণের মানটা মাইনাসও আছে যেহেতু, তাহলে এই গ্রাফটাকে আমার একটু বাড়িয়ে মাইনাসের দিকেও নিতে হবে, তাই না? এই গ্রাফের নেগেটিভ দিকে তো মাইনাস, তাহলে এটা মনে করো মাইনাসের 2.34, এই পয়েন্টটা মনে করো -2.34 নিচের দিকে। এবার গ্রাফ আঁকি, বলো ও এ অংশ মানে কত সেকেন্ড? ও এ অংশ মানে 0 থেকে 2 সেকেন্ড। 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান কত? 3। দেখো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, এই যে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান কত ভাইয়া? 3। এই যে 3 দেখছো, সমত্বরণ। তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান কত? 3। এরপর এ বি অংশ 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 0। 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 0, তাহলে এটাই গ্রাফ। দেখো 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সময় চলে গেছে, বাট ত্বরণের মান 0। এরপর বিসি অংশ 5 থেকে 7, ত্বরণের মান 1। 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 1। এই যে 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 1, এই যে এটা দেখো 5 6 7, এই সময়ে ত্বরণের মান একই থাকবে 1। 5 6 7 1। এরপর লাস্টে সিডি অংশ 6 থেকে, সিডি অংশ কতটুকু? আরে সরি, বিসি অংশ হচ্ছে 5 to 6 সেকেন্ড, একটু ভুল হয়েছে। বিসি অংশ হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। এই যে 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 1 থাকবে, 5 to 6। এবার সিডি অংশ হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত। সিডি অংশ কতটুকু? 6 থেকে 9। 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত সমমন্দন কত? 2.34। তাহলে 6 থেকে 9 সেকেন্ড মানে এই যে এখান থেকে এই পর্যন্ত সমমন্দন, এই যে মন্দন, এই যে এটা কত? -2.34। এই মন্দনটাই 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত বজায় থাকবে, এই যে এটা। তাহলে গ্রাফটা হবে এরকম, এই যে দেখো এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ, এরপর কোনো ত্বরণ নাই। এরপর 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ হচ্ছে 1। এরপর আবার 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত সমমন্দন -2.34। তো গ্রাফ হচ্ছে এটা। সুন্দর না গ্রাফটা? একটু বাড়ি ঘরের মতো দেখা যাইতেছে। তো আবার বুঝাই, 0 থেকে 2 সেকেন্ড সমত্বরণ, 2 থেকে 5 সেকেন্ড কোনো ত্বরণ নাই, 5 থেকে 6 সেকেন্ড ওই যে 1, এই যে 1, 6 থেকে 9 সেকেন্ড -2.34, এটা হচ্ছে সমমন্দন। এই যে নিচের দিকে নেগেটিভ মানেই মন্দন। এটা হচ্ছে মন্দনের গ্রাফ আমাদের। ডান, ঢাকা বোর্ড 2021 ডান। তোমাকে যেমন গ্রাফি দেখ তুমি পারবা, যেমন গ্রাফি দেখ তুমি পারবা। সো এখন দূরত্ব সরণ নিয়ে একটা সুন্দর প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2020 এসেছে। ভাই আমরা মূলত এই টাইপের রিলেটেড যত প্রশ্ন আছে সব সমাধান করে ফেললাম, তুমি গ্রাফটা করবা। এবার ম্যাক্সিমাম গ্রাফি আসে ভি ভার্সেস টি আর এ ভার্সেস টি, মানে ভিটি থেকে এটি গ্রাফে কনভার্সন। অলরেডি এরকম কয়েকটা প্রবলেম আমরা দেখায় ফেললাম। আচ্ছা, তথ্যের আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথম কথা, গড় দ্রুতি বের করব, এরপর গড় বেগ বের করব, এরপর পার্থক্য বের করব। গড় দ্রুতির জন্য মোট দূরত্ব লাগবে। মোট দূরত্ব কত? এ থেকে ই পর্যন্ত মোট দূরত্ব কত? দেখো মোট দূরত্ব হচ্ছে এ বি বিসি সিডি ডি 1 কিলোমিটার। তার মানে এই যে এ থেকে বি 1, বি থেকে সি 2, সি থেকে ডি 3, ডি থেকে ই 4 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব 1 + 1 + 1 + 1, তাহলে টোটাল কত আসছে? 1 2 3 4 কিলোমিটার। আচ্ছা, মোট দূরত্ব 4000 মিটার। সময় কত লাগলো? মোট
3 মিনিট 4 মিনিট 5 মিনিট 3 মিনিট, তাহলে সময় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 3 4 5 3 4 5 9 9 3 12 3 15 মিনিট 15 মিনিট 60 সেকেন্ড দ্বারা গুণ দিলে 15 ইন্টু 60 কত হয়, কত সেকেন্ড, 15 ইন্টু 60 900 সেকেন্ড। তাহলে আমাদের দ্রুতি কত, দ্রুতির নাম দিলাম আমি ভি বার, এটা হচ্ছে দ্রুতি, দ্রুতি হচ্ছে মোট দূরত্ব, তোমরা জানো মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে 4000কে আমরা যদি মোট সময় 900 দ্বারা ভাগ করি, দ্রুতি হবে 4.45 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু দ্রুতি, দ্রুতি মানে মোট দূরত্ব বাই সময়। এবার বেগ, গড় বেগ, গড় বেগ, গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই সময়, এটা নাম দিলাম আমি ভি ডাবল বার, ওটা যেহেতু বার দিছি, সরণ বাই সময়। সরণ কোনটা, সরণ হচ্ছে এই যে এ থেকে ই ডিরেক্ট এই সংযোগ লাইনটা, তাই না, এ থেকে ই ডিরেক্ট এই সংযোগ লাইনটা, খেয়াল করে দেখো এ থেকে ই ডিরেক্ট এই সংযোগ লাইনটা দেওয়াই আছে 3 কিলোমিটার, তাহলে এটা আর আলাদা করে বের করতে হবে না, 3 কিলোমিটার মানে 3000 মিটার মোট সরণ। ভাইয়া এটা কিন্তু দূরত্ব, তোমরা সবাই জানো এটা হচ্ছে দূরত্ব এ থেকে ই পর্যন্ত, দূরত্ব মানে যেটুকু পথে তুমি ট্রাভেল করতেছো, আর সরণ মানে ডিরেক্ট সংযোগ লাইন, এক বিন্দু থেকে অপর বিন্দুর একদম সরল রেখা লাইনটাই হচ্ছে সরণ। তাহলে সরণ 3000, সময় কত, সময় হচ্ছে সেম 900 সেকেন্ড, সময় তো একই থাকতেছে, তাহলে কত আসতেছে 3000 ভাগ 900, 3.34 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গড় বেগ। এবার এদের পার্থক্য, সুতরাং এদের পার্থক্য হবে ডেল ভি 4.45 মাইনাস 3.34, এদের পার্থক্য হচ্ছে 1.116 মিটার পার সেকেন্ড। বাচ্চাদের অঙ্ক দিছে, ভাবছে তোমরা আন্ডা বাচ্চা, বাট না, তোমরা এগুলো পারবা, আন্ডা বাচ্চা হলেও এই আন্ডা বাচ্চাদের মতো এত বাচ্চাদের অঙ্ক তোমরা অবশ্যই পারবা। তো ডান, আমাদের প্রথম যেই টপিকটা সেটা আমরা 30 মিনিট ডান করে ফেললাম। এবার চলো পরবর্তী টপিকে জাম্প করা যাক। পরবর্তী টপিকে জাম্প করার আগে আমাদের যেই এসএসসির বিগেস্ট প্রোগ্রাম পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লের কিছু ফিচার তোমাদেরকে একটু দেখাই, তোমরা তোমাদের জুনিয়রদেরকে অবশ্যই সাজেস্ট করবা। হ্যাঁ, পাওয়ার প্লেতে সকল বিষয়ে সিকিউ, বেসিক সিকিউ, এমসিকিউ, মডেল টেস্ট হয়ে থাকে, আর্কাইভ ক্লাস থাকে, তারপরে ক্লাস সংখ্যা আসলে সিলেবাস অনুযায়ী চেঞ্জ হয়, আমরা আরো বেশি সংখ্যক ক্লাস নেই, প্র্যাকটিস শিট থাকে, ডিসকাশন গ্রুপ থাকে প্রবলেম ডিসকাস করার জন্য, মান্থলি মেগা এক্সাম থাকে, ফাইনাল মডেল টেস্ট থাকে, কি নাই একদম মানে হচ্ছে একটা সেরা একটা রিভিশন প্রোগ্রাম হচ্ছে আমাদের এই বিপি ড্রিম স্কুলের পাওয়ার প্লে। ওকে, সো পরবর্তী টপিকের নাম হচ্ছে গতির সাধারণ সূত্র সংক্রান্ত যে সমস্যাগুলো আছে। ভাইয়া ওই যে প্রথমের স্লাইডে যে সূত্রগুলো দেখাইলাম না, এগুলো দিয়ে এগুলো সলভ করা যাবে। তো জাস্ট গ্রাফ বা কোনো উদ্দীপক থেকে আমরা যা যা বের করতে বলবো আমরা বের করে দিব, সোজা হিসাব। এই কি কি বলছি এখানে, একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি দেখানো হলো, এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ দিছে। আমরা প্রশ্নে আগে না যাই, আমি দেখি গ্রাফটা বুঝতে পারি কিনা। খেয়াল করে দেখো 0 থেকে 10 সেকেন্ড, 20, 30 সেকেন্ডে বেগের মানটা একই হারে কমছে, একই হারে কমছে। এই যে স্ট্রেট লাইন, যেহেতু বেগ একই হারে কমা মানে কি ভাইয়া, সমমন্দন। কি ভাইয়া, সমমন্দন, তাই না? আচ্ছা, আমরা বুঝে গেছি সমমন্দন, আমরা খুব বাতেন একদম বুঝে ফেললাম। এবার কি বলছে, সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব মানে মোটামুটি সরণি বের করতে হবে, এটা কত। তো চলো দেখি কেমনে বের করা যায়। ভাইয়া প্রথম কথা, এখানে দেখি তো এই গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে প্রথম কথা, 0 সেকেন্ডে আমার বেগের মান কত, 20, 30 সেকেন্ডে বেগের মান হচ্ছে 0। তাহলে এখান থেকে মন্দনটা আমরা আগে হিসাব করে নিই। ত্বরণ বা মন্দন যেটাই সূত্র লেখো, ভি মাইনাস ইউ বাই টি, টি মানে আর কি সময়ের পরিবর্তন, ডেল টি লিখলাম, সমস্যা নেই, তুমি টি লিখতে পারো, কোনো প্যারা নাই। শেষ বেগ কত, 0 মাইনাস আদি বেগ কত, 20, সময় কত, 0 থেকে 30 মানে 30, 0 0 কাটা 2/3 মানে কত, 0.67 মনে হয়, 0.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মন্দন। একটু দেখি তো ক্যালকুলেট করে, 2/3
0.67, ওয়াও, আই এম এ হিউম্যান ক্যালকুলেটর। হ্যাঁ, আচ্ছা 0.67 এটাই হচ্ছে মন্দনের মান এখানে। ওকে, আমাদের এই 30 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। উদ্দীপকের চিত্র থেকে দেখো গাড়িটার আদিবেগ আছে কিনা। ইয়েস, আদিবেগ মানে 0 সেকেন্ডের বেগ। ভাইয়া ইন্টারে উঠলেও দেখবা আদি আদি অনেক জিনিসপত্র পাচ্ছ। আদি মানে হচ্ছে 0 সেকেন্ডের জিনিসপত্র, আদিবেগ মানে 0 সেকেন্ডের বেগ, আদি সরণ মানে 0 সেকেন্ডের সরণ, বুঝছো? তাহলে দেখো 0 সেকেন্ডে এটার বেগ কত, 20। তাহলে 0 সেকেন্ডের যে বেগ 20, আচ্ছা আদি বেগ, কত সময় পর আমরা মোট দূরত্ব বের করব, 30 সেকেন্ড পর। আমরা ক্যালকুলেট করে দেখলাম এখানে মন্দন কত, -0.67। বের করতে হবে এস এর মানটা। তো এ টি ইউ দেওয়া থাকলে এস এর সূত্রটা কি, কোন সূত্রটা মুখ দিয়ে আসতেছে বলো তো? মনে হচ্ছে যে না আর কষ্ট করে রুখে যাওয়া যাবে না, আমি করে ফেলি আগে। এই যে এই সূত্রটা আসতেছে না, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইয়েস, ইউ কত 20, টি কত 30 প্লাস হাফ এর মানটা মাঝখান দিয়ে মাইনাস, টি কত 30 এর স্কোয়ার। ক্যালকুলেট করলে তুমি অতিক্রান্ত সরণের মানটা পেয়ে যাবা। 20 × 30 মাইনাস হাফ (298.5 মিটার, এবং দিস ইজ অ্যান্সার। ভূমি, ওকে, দাঁড়াও 2/3 ইন্টু 0.5 ইন্টু 30 স্কোয়ার। আচ্ছা খেয়াল করো, তাহলে 298.5 মিটার হচ্ছে সরণ। ওকে, এটা হচ্ছে সাইকেলে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। আরেকটা ছোট্ট জিনিস একটু মাথা রাখবা, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, যে মনে রাখবা ভি ভার্সেস টি গ্রাফ যদি দেওয়া থাকে, ভি ভার্সেস টি, এই যে গ্রাফ, এই গ্রাফ এর এরিয়া, এই গ্রাফের এরিয়াটাই হবে হচ্ছে তোমার মোট সরণ, মনে থাকে জানো। হ্যাঁ, সো আমরা চাইলে এখান থেকে টেস্ট করার জন্য করতে পারি, এখানে কি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ, এটাকে কনফার্ম হইতে হবে। আগে গ্রাফটা কি, এ ভার্সেস টি হইলে হবে না, হবে না। এস ভার্সেস টি হইলে হবে না, হবে না। কি হইতে হবে, ভি ভার্সেস টি। ভি ভার্সেস টি গ্রাফের যে এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের সরণ। এই এরিয়াটা কি, এই এরিয়াটা হচ্ছে ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত, 20, 3 × 600, 600/2 মানে 300 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সরণ। প্রশ্ন হতে পারে ভাই এটা তো 300 মিটার, এটা 298.5 মিটার, কেন? কারণ 2/3 এর মানটা 0.666667, আমি এখানে একটু কম ধরছি তো 0.67, এই কারণে মানটা একটু কম আসছে, বুঝছো? সরি, একটু বেশি ধরছি তাই মানটা একটু কম আসছে আর কি। তো তুমি যদি এক্সাক্ট এখানে 2/3 বসে ক্যালকুলেট করো, এটাও 300ই আসবে। সো এটার জন্য তোমাকে কাটবে না, তুমি যদি 0.67 বসাও কাটবে না, নো প্রবলেম, ঠিক আছে? তুমি যদি এক্সাক্ট এখানে 0.67 না বসিয়ে ক্যালকুলেটরে এখানে -2/3 বসাও, তাহলে এটা 300ই আসবে, বুঝছো? এই টু কাটা, 3 × 10 = 30, 100, তাহলে এখানে 600 থেকে 300 বাদ যাবে, 300 বাদ দিলে 300 থাকবে, বুঝছো? একই কথা, মানে সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, 300 298.5 কাছাকাছি, মানে প্যারা নাই। ওকে, সো এটা মাথায় রেখো যে ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া থেকেও আমরা সরণ বের করতে পারি, বাট এখানে এরিয়া থেকে সরণ বের করাটা যুক্তিযুক্ত না। যদি প্রশ্নে বলে এরিয়া থেকে সরণ বের করো তাহলে কইরো, তাছাড়া এইভাবে কইরো, নাহলে আবার অনেক টিচাররা 1-2 নাম্বার কমও দিতে পারে। পরের প্রশ্ন কইরে। আচ্ছা, এই যে প্রশ্নটা, 180 কিলোমিটার বেগে, কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব? খুব ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন, এরকম ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন কুমিল্লা বোর্ডেই আসে। সো কুমিল্লাবাসীর জন্য এক বালতি সমবেদনা। ওকে, সো কি বলছে দেখো, বলছে হচ্ছে
এই হচ্ছে ধরো একটা রাস্তা, এস রাস্তা, এই রাস্তার উপর একটা গাড়ি চলতেছে, এই হচ্ছে গাড়ি, গাড়িটার ভর কত, এই যে গাড়ির নীল চাকা, হ্যাঁ গাড়িটার ভর হচ্ছে 1000 কেজি, বেগ কত 180 কিলোমিটার পার আওয়ার। তুমি যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে এই বেগটা হবে 50 মিটার পার সেকেন্ড। যে বলছি না কিলোমিটার পার আওয়ারকে অনলি 3.6 দ্বারা ভাগ করলেই সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে এই বাসটার আদিবেগ কত 50 মিটার পার সেকেন্ড। 62 মিটার দূরে সে একটা পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপলো এবং 200 সেন্টিমিটার সামনে এসে থামলো। তো ধরো এখানে একজন পথচারী আছে, এই বাসটা ব্রেক চাপার কারণে 200 সেন্টিমিটার মানে 2 মিটার এই যে এখানে এসে থামছে আর কি, বুঝছো? বাসটা এই যে চাকার সাদা হয়ে গেছে ব্রেক করতে গিয়ে। তাহলে এটা কতটুকু 2 মিটার, 200 সেন্টিমিটার মানে যে 2 মিটার, এটা জানো তো নাকি? 2 মিটার সামনে এসে থামছে। এখান থেকে এটা দূরত্ব কত তাহলে ভাইয়া? এই দূরত্বটা হচ্ছে 60 মিটার। তো ফার্স্ট অফ অল পরের পার্টে যাওয়ার আগে এই পার্টে এই যে সে যে ব্রেক করে 50 বেগ থেকে তার বেগ কত হয়ে গেল, 0 হয়ে গেল, এবং কত মিটার গেল 60 মিটার। এক্ষেত্রে অবশ্যই তার মন্দন হয়েছে। বেগের মান কমলেই কিন্তু মন্দন হবে, হ্যাঁ। যেহেতু এখানে বেগের মান 50 থেকে কমতে 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 0 হয়েছে, তার মানে মন্দন হয়েছে। মন্দনটা কত? সরণ দেওয়া আছে, বেগগুলো দেওয়া আছে, তাহলে মন্দন বের করার সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি কত? শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 50 প্লাস 2as হচ্ছে 60। এখান থেকে আমরা মন্দনের মানটা বের করতে পারবো। 50 স্কয়ার ভাগ 260, এটা হবে 20.84 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে মন্দন। আচ্ছা মাইনাস, এটা মাইনাসের আসবে যেহেতু এটা মন্দন। মাইনাস 20.84, ত্বরণের মান নেগেটিভ মানেই মন্দন হয়েছে, তাই না? এই মন্দনে গিয়ে থামছে। এবার মন্দনটা বের করে রাখলাম। এবার বলছে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রশ্নটা বুঝি, যে আমার একই মন্দন হবে, কি হবে? মন্দন একই হবে, মন্দনটা কি হইতে হবে? একই হইতে হবে, কিন্তু বেগের মান আরো কত করলে, সর্বোচ্চ কত করলে? এটা তো মাত্র 50 আছে। ধরো আমি এক কাজ করলাম, বেগের মান বাড়ায় 60 বানাই দিলাম, তারপরে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এই বেগে সে 2 মিটার আগে থামছে। আমি যদি এই ব্যক্তির 1 নখের পরিমাণ আগে এসেও বাসটা থামাইতে পারি, তাও কিন্তু ব্যক্তিটা বেঁচে যাবে। ওই যে কিছু মুভিতে দেখো না, নায়ক আমরা দাঁড়ায় থাকে, একদম ট্রাক এসে তার নাকের সামনে এসে থামে। তারপরে আমি যদি বাসটাকে পুরোপুরি 62 মিটার দূরে নিয়েও থামাতে পারি, তাহলেও ব্যক্তিটি বেঁচে থাকবে, দুর্ঘটনা এড়ানো সম্ভব। এখন এই একই মন্দনে আমি থামাতে পারবো কিনা, বেগের মান বাড়াইয়া, মানে আদি বেগের মান বাড়াইয়া, ধরো আদি বেগের মান আমি 60 করলাম, তাহলে অবশ্যই এই মন্দনে সে 60 মিটারের মধ্যে থামবে না, সে একটু সামনে গিয়ে থামবে, তাই না? তো এরকম আদিবেগ আমি কতটুকু পর্যন্ত বাড়িয়ে দুর্ঘটনা আমি এড়াতে পারবো, দিস ইজ দ্য প্রশ্ন। তবে ডোন্ট মানে হচ্ছে ট্রাই ইট অ্যাট হোম, পরে দেখবে শহীদ হয়ে গেছো। সো মানে তোমরা আবার নায়ক হতে চাইও না, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো একদম গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকবা, গাড়ি এসে নাকের সামনে থেমে যাবে না, নাক বসকায় ফেলবে কিন্তু, হ্যাঁ। আমরা দেখতে চাই আদিবেগের মান সর্বোচ্চ কত করে আমরা গাড়িটাকে 62 মিটারের মধ্যে থামাতে পারবো। তাহলে আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে এটা। পরবর্তী সেগমেন্ট হচ্ছে আমার মন্দনটা কত হবে, সেম। মন্দনটা কত? সেম 20.84, এটাই মন্দন। আমি আদিবেগের ম্যাক্সিমাম মানটা চাচ্ছি, মানে সর্বোচ্চ কত আদিবেগ হলে আমি সর্বোচ্চ 62 মিটারের মধ্যে আমি গাড়িটাকে থামাতে পারবো। তাহলে এখন সরণ কত? সরণ এখন 60 না, এখন 62 মিটার। কারণ আমি 62 মিটারের আগেও যদি থামাতে পারি, বা একদম হুবহু কাটায় কাটায় 62 মিটারেও থামাইতে পারি, তাহলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আমার সর্বোচ্চ হাতে সরণ কত আছে? 62 মিটার। এই জন্য আমার আদিবেগ কত হইতো? আচ্ছা শেষ বেগ কত হবে? মাস্ট 0 হবে। 62 মিটার পরে অবশ্যই শেষ বেগ 0 হইতে হবে, নাহলে তো ব্যক্তি ডেড। এই ডেটাগুলো দিয়ে আমি আদিবেগের সর্বোচ্চ মান বের করব। এই তো, তাহলে সর্বোচ্চ মানের সূত্র কি? এই যে ভি স্কয়ার সমান এই যে ইউ ম্যাক্স স্কয়ার
যেহেতু বন্ধন, বন্ধন দিলে আমি এখানে 2as দিতে পারি, as এর মানটা নেগেটিভ বসাবো আর কি। শেষ বেগ কত হবে? 0। ইউ ম্যাক্সটা আমি বের করতে চাই, ইউ ম্যাক্স এর মানটা বের করতে চাই, এনে মাইনাস হবে, এ এর মানটা মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস মাইনাস আমি একের বসায় দিচ্ছি 20 × 8 4 × s কত? আমাদের হাতে s আছে 62 মিটার। সমাধান করে আমরা আদিবেগের সর্বোচ্চ মানটা হিসাব করতে পারবো। আদিবেগটাকে ওই পাশে নিয়ে রুট করে দাও, 2 × 20.84 × 62। হ্যাঁ, এই যে 62, তাহলে এই যে অ্যান্সারটা, এটাকে আমরা রুট করে দেব। অ্যান্সার যেটা পাইছি এটাকে রুট করে দিলে আমরা পাবো 50.834 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে কত বেগে চালাইছো সর্বোচ্চ তুমি, মানে এখানে কত বেগে চালাইতেছিলা? 50 মিটার পার সেকেন্ড বেগে চালাইতেছিলা। 60 তো দূরের কথা, 60 তো দূরের কথা, 50 51 71 নাই, মানে মাত্র যদি সামান্য 0.834 বেগ বৃদ্ধি করো তাহলেই একদম কাটায় কাটায় 62 মিটারের দূরে গিয়ে থামবা। এর চেয়ে হালকা একটু বেগ বাড়লে ওই ব্যক্তির অবস্থা টাইট, ও শেষ। তার মানে এখানে সর্বোচ্চ বেগ কত, আদি বেগ কত নিয়েও আমরা দুর্ঘটনা এড়াতে পারবো, এই যে এটা শেষ। বুঝতে পারছি আমরা? ওকে, ডান। বুঝতে পারছি অবশ্যই, যেভাবে বুঝাইছি না বুঝে কোনো উপায় আছে? পরের প্রশ্নটা। ওকে, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা সামনে অনেকগুলো পাবো, আমি একটা করাবো, অনেকগুলো তুমি সলভ করবা। রেডি? বলছে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে এ ও বি বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি এত কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। যাত্রা পথে দুইটি বাসে শিক্ষার্থীদের কতবার দেখা হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, সো চলো আমরা একটু জিনিসটা দেখি। এই মনে হয় একটা রাস্তা, এই হচ্ছে গন্তব্য, এটা হচ্ছে গন্তব্য বলতে এখানে একটা পার্ক আছে, একটা পার্কটা দিই। শিক্ষার্থীরা যেহেতু পার্কে ঘুরতে যাবে, এই যে পার্ক, পার্কের মধ্যে ধরো ঘুরতে যাবে তারা। সুন্দর হয়েছে না? কমেন্ট করে জানিও বাচ্চারা সুন্দর হয়েছে কিনা। সুন্দর হয়েছে আশা করি। ওকে, ঠিক আছে। তো এবার কি বলছে? আচ্ছা ন্যাকামি বাদ দাও, পড়াও ইয়াসিন, পড়াও ভাইয়া। এওবি বাস যাত্রা শুরু করলো, এ বাসটি এত ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। এই হচ্ছে এ বাস, এটা হচ্ছে এ বাস, এই যে এ বাস। এই বাসটা শুরু থেকেই ত্বরণে যাচ্ছে। কত ত্বরণ? কিলোমিটার পার সেকেন্ড স্কয়ারকে মিটার পার সেকেন্ড স্কয়ার নিতে হবে, জাস্ট 1000 দ্বারা গুণ দিয়ে। 4 × 10⁻³ সাথে 1000 যদি গুণ দাও তাহলে 4 পাবা। তাহলে মিটার পার সেকেন্ডে নিলে, কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ দিলে মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে যাবে। তাহলে ওর আদিবেগ কত? 0। ও এই ত্বরণ নিয়ে গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে, ঠিক আছে? আর ঠিক তার 200 মিটার পেছন থেকে, কত মিটার পেছন থেকে? 200 মিটার। ঠিক তার কি হইল? এটা কোনো কথা? ওকে, ঠিক তার 200 মিটার পিছন থেকে বি একটা বাস, এটা হচ্ছে বি বাসটা। দেখো এই যে বি বাসটা 200 মিটার পিছন থেকে, এখান থেকে এটার দূরত্ব কত? 200 মিটার। এই যে দেখো এখান থেকে এটার দূরত্বটা হচ্ছে, এই যে দেখো বাচ্চারা, এই দূরত্বটা হচ্ছে 200 মিটার। তো 200 মিটার পেছন থেকে বি বাসটা যাত্রা শুরু করছে কত? এই সমবেগে 4 × 10⁻² কিলোমিটার। কিলোমিটারকে মিটার নিলে 1000 দ্বারা গুণ, তাহলে সমবেগ হচ্ছে ভি, 40 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। বলছে যাত্রাপথে দুইটা বাসের কতবার দেখা হবে। দেখো ভাই, ও যদি একটু স্পিডে চলে, ওর তো ফার্স্টে বেগ 0, ওর বেগ বাড়তে একটু সময় লাগবে না, যেহেতু ত্বরণে চলতেছে। হ্যাঁ, তার মানে ওর বেগ বাড়তে সময় লাগবে, বাট ওর শুরু থেকে বেগ আছে। তার মানে কোনো এক সময় ও আসবে, ওর বেগ বাড়তে বাড়তে ওরা দুইজন একটা জায়গায় এসে একে অপরকে দেখবে, আবার এরকম ক্রস করে চলে যেতে পারে।
আমাদের বলছে যাত্রাপথে দুইটা বাসের কতবার দেখা হবে। কারণ আমরা ধরে নেব যে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করার পর তাদের দেখা হবে। এরপর টি এর মানগুলো আমরা বের করব। দেখি, চলো আমরা কি ধরে নিব, ধরি টি সময়ে এস দূরত্ব অতিক্রমের পর টি সময়ে এ বাসের এস দূরত্ব অতিক্রমের পর তাদের দেখা হবে, এটা আমরা ধরে নেব। দেখো আমরা কি ধরে নিব, ধরি টি সময়ে এস দূরত্ব, মানে এ বাসটা যখন এস দূরত্ব অতিক্রম করবে, দেখো ভাইয়া ও তো একটা দূরত্ব অতিক্রম করার পরে ওর সাথে দেখা হবে, তাই না? ও তো আসতেছে, তাহলে টি সময়ে ও সামনে চলে গেলে এস পরিমাণ, তাহলে ও মনে করে এই সময় এখানে চলে আসলো, তখন তাদের দেখা হবে। তো টি সময়ে এ বাসের এস দূরত্ব অতিক্রম করার পর তাদের দেখা হচ্ছে। তাহলে এ বাসের জন্য এ বাস কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এস দূরত্ব অতিক্রম করলো কত সময়, টি সময়। যেহেতু সমত্বরণে চলে, আদিবেগ শূন্য, তাহলে এ বাসের জন্য লিখতে পারবো হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এ কত, এ বাসের ত্বরণটা কত ভাইয়া, 4 ইন্টু টি স্কোয়ার, 2 দুগুণে 4, তার মানে এস ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার। সমীকরণ নাম্বার দিলাম আমি 1। হচ্ছে এ বাস এস দূরত্ব অতিক্রম করতে যদি টি সময় লাগায়, যেহেতু সমত্বরণে, তাহলে এটা। এবার বি বাস, ভাইয়া বি বাসটা যদি টি সময় পর ওর সাথে সাক্ষাৎ করতে চায়, বি বাসের কত দূরত্ব অতিক্রম করতে হবে? দেখো ও এখান থেকে এখানে আসলো এস দূরত্ব, তাহলে বি বাসের এখান থেকে এখানে আসতে হবে দেখা করতে হইলে, তাহলে 200 প্লাস কত, 200 প্লাস এস। তাহলে বি বাসের অতিক্রম করতে হবে 200 প্লাস এস, যেহেতু সে 200 মিটার পিছন থেকে রওনা দিছিল। কত সময়, একই সময়। তাহলে এটা কোন বেগে যাচ্ছে, এই যে দূরত্বটা, এটা বি বাস কোন বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। সূত্র হচ্ছে ভি ইন্টু টি। তাহলে এখানে লিখতে পারি 200 প্লাস এস, বি বাসের বেগ কত 40, টি এর মানটা আমরা জানি না। এবার এই এস এর মানটা কত, 1 নং থেকে বসায় দাও এখানে, বা 200 এস এর মান হচ্ছে 2t স্কোয়ার ইজ ইকুয়াল টু 40টা টি। এবার আমরা এইটার একটু এই পাশে সমাধান করি। এখানে লিখতে পারবো 2t স্কোয়ার মাইনাস 40t প্লাস 200 ইজ ইকুয়াল টু 0। এবার লিখতে পারি টি স্কোয়ার 2 দ্বারা ভাগ করলে 20t প্লাস 100 ইজ ইকুয়াল টু 0, তাই না? এবার জাস্ট দেখো এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে টি এর কয়টা মান পাবা, 2টা মান পাবা। এটা কি মিডল টার্ম করবা, এত সময় তোমার হাতে আছে? নাই। তোমার হাতে কি আছে, ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে চাপ দিবা, টি এর মান চলে আসবে। ক্যালকুলেটরে মুডে যাবা, কোথায় যাবা, মুডে গিয়ে ইকুয়েশন লেখা আছে, ইকিউএন, কি লেখা আছে, ইকিউএন, এটাতে ক্লিক করবা। 5 ইকিউএন আছে 5-এ ক্লিক করবা। এবার ইকুয়েশনটা কি, দ্বিঘাত, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে এখানে আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, 3 নাম্বার ক্লিক করলা। এবার a মানে t স্কয়ারের সহগ কত 1, b মানে t এর সহগ কত মাইনাসের 20, আর c মানে 100 প্লাসের 100। এবার ইকুয়াল দিবা, x এর মান চলে আসবে 10, মানে t এর মান আসবে 10। তাহলে একটাই মান আসে t এর 10 সেকেন্ড, t এর একটাই মান আসবে। এখান থেকে সমাধান করলে মিডল টার্ম করেও দেখবা যে t এর একটাই মান আসে, সেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে t এর মান কয়টা আসতেছে, একটা। কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে বলবা যাত্রা শুরুর 10 সেকেন্ড পর তাদের মাত্র একবার দেখা হবে। t এর মান যদি 2টা আসতো, বাস্তব মান আসতো 2টা, তাহলে বলতাম যাত্রা শুরুর, ধরো t এর মান আসলো 10 আর 5, তাহলে বলতাম যে যাত্রা শুরুর 5 সেকেন্ড পর একবার দেখা হবে, 10 সেকেন্ড পর আরেকবার দেখা হবে। যেহেতু টি এর মান একটা আসছে, তাহলে বলবা কি, যাত্রা শুরুর 10 সেকেন্ড পর তাদের একবারই দেখা হবে। মনে থাকে জানো। তাহলে আমরা কি করছি, আবার একটু সামারি করি। ধরি টি সময় এ বাসের এস দূরত্ব অতিক্রম করার পর তাদের দেখা হবে। তাহলে এ বাস কত দূরত্ব গেল, এস, তাহলে এস সমান হাফ এ টি স্কয়ার, যেহেতু সে সমতরণে। এই সময়ের মধ্যে বি বাসের কত যেতে হবে, 200 প্লাস এস সমান ভিটি, যেহেতু সমবেগে। এস এর মানটা এখান থেকে এনে বসাই দিলা, টি এর মান বের করলা সমাধান করে। এখানে তোমার কোনো মিডল টার্ম দেখাতে হবে না, তুমি খালি সমীকরণ থেকে টি এর মান 10 লিখে দিবা।
তারপরে বলবা যে 10 সেকেন্ড পর তাদের মাঝে একবার মাত্র দেখা হবে, শেষ, ডান। ওকে, সো দেখো, আচ্ছা এটা সহজ প্রশ্ন, এটা তোমাদের এইচডব্লিউ রইল। একজন সমবেগে যাচ্ছে, একজন সমত্বরণে যাচ্ছে, এটা তোমাদের এইচডব্লিউ রইল। যেটা সোজা সেটা এইচডব্লিউ থাকবে। দেখো, যাত্রাপথে একাধিকবার মিলিত হবে কিনা, অলরেডি আমরা করিয়েছি এইচডব্লিউ। এই প্রশ্নটা খুবই পপুলার, ইভেন এই কোয়েশ্চেনটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও আসে। যখন তোমরা এইচএসসি পাস করবা, করার পর ভর্তি পরীক্ষা দিবা, এইচএসসি তো এই প্রশ্নগুলো পাবা যে কতবার মিলিত হবে। এখানে টি এর মান বের করবা, টি এর বাস্তব মান যেই কয়টা, সেই কয়টা সময় পর তারা মিলিত হবে। গাড়িটি 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? ভাইয়া 8 সেকেন্ড, এই যে টোটালি 8 সেকেন্ড, এই যে এই পর্যন্ত দেখছো, এগুলো তোমরা পারবা। এই যে 8 সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে, খেয়াল করে দেখো, এখানে একটু ঝামেলা আছে। দেখো ভাই, হ্যাঁ মনে হতে পারে ভাইয়া 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত তার বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে সমত্বরণ। সমত্বরণ না, দেখো 0 থেকে 2 সেকেন্ডে তার বেগ বাড়ছে কত করে, 3। আর 2 থেকে 4 এ তার বেগ বাড়ছে কত, 7। তাহলে কি এটা সমত্বরণ? বেগ বৃদ্ধির হার 1 না, একবার 3 একবার 7, তাহলে হইল সমত্বরণ না কিন্তু। তাহলে সমত্বরণ যেহেতু না, তার মানে আমার এখানে সরণ বের করতে একটু টেকনিক খাটাইতে হবে, যে গাড়িটি প্রথম 8 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে কত। আমরা বুঝতে পারতেছি 4 থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা সমবেগে আছে, তাই না? সো একটু চিন্তা করো তো এটা কিভাবে করা যায়। সো আশা করি তোমরা অলরেডি অনেকে ব্রেনস্টর্ম করে ফেলেছো, যে দেখো এখানে 0 থেকে 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি যেভাবে পেয়েছে, 2 থেকে 4 এ বেগ বৃদ্ধির হার একই না। তার মানে এখানে আমরা ভাগ করে করে করতে হবে। দেখো একটা 0 থেকে 2 সেকেন্ড, আর একটা সেগমেন্ট 2 থেকে 4 সেকেন্ড, আর একটা সেগমেন্ট 4 থেকে 8 সেকেন্ড। তো এই তিনটা সেগমেন্টে আমরা আলাদা আলাদা দূরত্ব বের করে বা সরণ বের করে যোগ করে দেব। তাহলে 0 টু 2 সেকেন্ড সময়ে আমার অতিক্রম দূরত্ব কত, রেডি? 0 টু 2 সেকেন্ডে এস কি কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। লিখতে পারি u প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাই না? তাহলে u কত 0, ভি কত, ভি হচ্ছে 5 বাই 2, আর টাইম কত ভাইয়া 0 টু 2 অর্থাৎ 2 টু 2 কাটা, তাহলে 5 মিটার, শেষ, ডান। এটা হলো S1। এরপরে 2 থেকে 4 সেকেন্ড, 2 সেকেন্ড টু 4 সেকেন্ড সময়ের মধ্যে, 2 থেকে 4 সেকেন্ড, এখানে আরেকটা সেগমেন্ট, এই সেগমেন্টে সরণ মান S2, আবারও u প্লাস ভি বাই 2 ইন্টু টি। u কত, 2 সেকেন্ডের বেগ অর্থাৎ 5, ভি কত 12 বাই 2 ইন্টু টি হচ্ছে 2 থেকে 4 সেকেন্ড অর্থাৎ 2, 2 2 কাটা, 12 আর 5 17 মিটার। এগুলো S2। এবার বাকিটা সহজ, বাকিটা হলো 4 থেকে 8 সেকেন্ড, তাই না? 4 সেকেন্ড টু 8 সেকেন্ড সমবেগ। সমবেগ হলে S3 ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত 12, বেগের মান 12, আর টি কত 4 থেকে 8, তার মানে 4 সেকেন্ড। 4 থেকে 8 মানে 4 সেকেন্ড, 4 12 48 মিটার। তাহলে আমাদের টোটাল 0 থেকে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে S 5 প্লাস 17 প্লাস 48, ডান। আশা করি সবাই পেরেছো। আবারও সেই সুন্দর একটা প্রশ্ন, সুন্দর উত্তর সহজেই করা যাবে, সূত্র মনে থাকলে খুব সহজেই করা যাবে। এই যে বাঘ এবং হরিণের, হ্যাঁ, বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে কিনা। ওকে, দেখি কি বলছে। বলছে যে 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ এত ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা। আচ্ছা ভাই, 30 সেকেন্ড যাবত তাড়া করছে, তো আমি দেখতে চাই 30 সেকেন্ডে হরিণ কতটুকু দূরত্ব যায়। এই দূরত্ব ধরো 30 সেকেন্ডে হরিণ গেল ধরো 500 মিটার ধরো, আর আমি দেখলাম 30 সেকেন্ডে বাঘ গেল 510 মিটার, তার মানে অলরেডি 30 সেকেন্ডের মধ্যে হরিণকে ধরে সে খেয়েও ফেলছে। তাহলে আমরা দেখতে চাই 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত। হরিণ যায় কতটুকু দেখি, সেটা দিলাম S1,
হরিণ যেহেতু সমবেগে যায় তাহলে ভিটি, ভি কত 72 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড নিলে 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিলে 20 হয়, তাই না? 72 ভাগ 3.6 তাহলে 20, টাইম কত 30, তাহলে 30 × 20 মানে 600 মিটার, তাহলে 30 সেকেন্ড সময়ে হরিণ যাচ্ছে 600 মিটার, আর 30 সেকেন্ড সময়ে বাঘ যাবে কত? বাঘ যাবে কত দেখি, সেটা এস প্রাইম দিলাম। বাঘ যেহেতু সমতরণে যায়, আদিবেগ 0 যেহেতু লুকিয়ে ছিল, দাঁড়িয়ে ছিল, হাফ এ কত 1.5, টি কত 30 স্কয়ার, কত যায় হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কয়ার, 675 মিটার। বাঘ যাবে কত 675 মিটার, তাই না? এখন খেয়াল করো, মনে হতে পারে ভাইয়া বাঘ তো তাহলে ওরা ধরে খেয়ে ফেলছে, এখন অঙ্ক শেষ হয় নাই। খেয়াল করে দেখো বাঘটা এই যদি হয় হরিণ, আমি কিন্তু আঁকাকিতে খুবই দুর্বল, কেউ আবার হাইসো না, আচ্ছা হরিণের লেজ আছে ভুলে গেছি আমি, মনে করো হরিণ আর এই মনে করো বাঘ। বাঘটা কেমন আঁকা যায়? বাঘের পাগুলো একটু বড় বড় দেই, ওকে, এই হচ্ছে বাঘ, এই হচ্ছে বাঘের মুখ, ঠিক আছে? কেউ হাসাহাসি করে না। বাঘটা কিন্তু হরিণ থেকে 75 মিটার দূরে ছিল, তাহলে বাঘ কত গেছে 675, তার মানে কি? তার মানে হরিণটাকে সে ধরতে পারবে। দেখো বাঘের তো 675 মিটার যাওয়াই উচিত, 30 সেকেন্ডে হরিণ 600 মিটার যাবে, আর বাঘ 75 মিটার পেছন থেকে রেস করে গিয়ে 30 সেকেন্ড পর এই হরিণটা যেটুকু যাচ্ছে বাঘটাও 30 সেকেন্ড পর সেখানেই পৌঁছাচ্ছে। তার মানে 30 সেকেন্ড পর যেহেতু 675, বাঘটা 75 মিটার পেছন থেকে যাত্রা শুরু করলেও 675 মিটার সময়, 675 মিটার দূরত্ব বাঘ যে সময়ে যায়, হরিণটা সেই সময় মাত্র 600 মিটার যায়। তার মানে 75 মিটার পেছন থেকে দৌড়ে গিয়েও 30 সেকেন্ডের মধ্যে হরিণটাকে সে ধরে ফেলতে পারবে। তার মানে হরিণ শেষ, ডান, ক্লিয়ার? বাঘ হরিণের গল্প। ওকে, এবার ইঁদুর বিড়ালের গল্প দেখি। একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে একটি রুটি সংগ্রহ করার জন্য 16 মিটার দূরে রুটি সংগ্রহ করার জন্য এত সমবেগে চলছে। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। মানে বিড়ালটা কিন্তু ইঁদুরের পিছনে আছে। বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা, বুঝতেই পারতেছো একই প্রশ্ন। দেখো ভাইয়া, রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা আমরা দেখতে চাই। ইঁদুর যাচ্ছে সমবেগে, তাহলে এস ইকুয়াল ভিটি, আর বিড়াল যাচ্ছে সমতরণে কত মিটার পিছন থেকে? 16 মিটার, 9 মিটার পিছন থেকে, তাই না? তাহলে 9 মিটার পিছন থেকে গেলে বিড়ালের অতিক্রম করতে হবে 9 প্লাস এস, আর এই দূরত্ব বিড়াল যাবে হাফ এ টি স্কয়ার, মানে সমতরণে, তাই না? এটা ইঁদুর যাচ্ছে সমবেগে, আর এই দূরত্বটা বিড়ালের যেতে হবে সমতরণে। আমরা দেখবো এখান থেকে সময় বের করে দেখব এই দূরত্বটা ইঁদুরের যেতে কত সময় লাগে, এই দূরত্বটা বিড়ালের যেতে কত সময় লাগে। এই এস এর মানটা কত? 16, এর মান দেওয়া আছে, সময় বের করে বুঝতে পারবো কে আগে পৌঁছাবে। সহজ প্রশ্ন না ভাইয়া? এস এর মান কত? 16 মিটার দূরে রুটিটা আছে, তাহলে 16কে ইঁদুরের বেগ দ্বারা ভাগ করলে আমরা ইঁদুরের পৌঁছাতে কত সময় লাগে পেয়ে যাব। আর বিড়ালের পৌঁছাইতে হবে কত? যেহেতু বিড়ালটা 9 মিটার পিছনে আছে, তাহলে 9 প্লাস 16, সেক্ষেত্রে বিড়ালের কত সময় লাগে সেটা পেয়ে যাব। তাহলে সময় দেখে বুঝতে পারবো কে আগে পৌঁছাবে। ওকে, সো আমাদের এই অঙ্কগুলো ডান। এবার তোমাদের ভয়ের যেই অঙ্কগুলো, অনেকের কাছে ভয় অনেকের কাছে সহজ, সেটা হচ্ছে বুলেট এবং তক্তা। যে একটা বুলেট কিছু দূর যাওয়ার পর তার বেগ এত হয়ে গেল, সে আর কতটুকু ঢুকবে, তাই না? তো চলো এই বুলেটের অঙ্কগুলা ধুরুম ধারুম সমাধান করে ফেলি, মজা লাগবে, কোনো কঠিন কিছু না, অনেক মজা আসবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। প্রথমে যে প্রশ্ন, এই প্রশ্নটায় বলেছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পূর্বে একটি গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। বুলেটের ত্বরণ কত ভাইয়া? মূলত বেগ হ্রাস পেয়েছে, তার মানে মন্দন হবে অ্যাকচুয়ালি। তাহলে মন্দন হলো a সমান v মাইনাস u বাই টি।
তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। আমরা একটু চামে দিয়া বামে এই যে বাম পাশে আদি বেগ শেষ বেগ বের করি। দেখো ভাই আদি বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত সেটা আমাদের বের করতে হবে। শেষ বেগ হচ্ছে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/3 বেগের মান হ্রাস পেল। তাহলে বেগ যদি 1/3 হ্রাস পায়, অর্থাৎ বেগ ছিল 30, হ্রাস যেটা পাবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে 1/3 অফ 30। কথা কি বুঝাইতে পারছি? বেগ 1/3 কমে গেছে, তার মানে বর্তমান বেগ কত, মানে শেষ বেগ কত? বেগ ছিল যা, তার থেকে যেটা কমে গেছে সেটা বাদ। 3 10 30, তাহলে বেগের মান, শেষ বেগের মান হয়েছে 20। যেহেতু সময় দেয় নাই, তার মানে এই সূত্রটা ইউজ করতে পারবো না। আমাদের সরণ দিছে, কত সরণ পরে? 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে। তাহলে সরণ হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ 0.02 মিটার। তাহলে আমাদের ত্বরণ কত? SUV, তার মানে ত্বরণ হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এখান থেকে আমরা a এর মানটা বের করব। তাহলে a হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। v কত ভাইয়া? 20 মাইনাস 30 স্কয়ার বাই 2, সরণ হচ্ছে 0.02। মান বের করলে আমরা মন্দনের মানটা পেয়ে যাব। এখানে হবে 20 স্কয়ার মাইনাস 30 স্কয়ার বাই 2 ইন্টু 0.02। ওরে বাপরে, বিশাল মন্দন। মাইনাস 12500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সহজ অঙ্ক গেছে, তাই না? পরের অঙ্কটা দেখি আমরা। ওকে, দেখো কি বলছে। এই অঙ্কটাও খুব সুন্দর। বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে 2, 3, 4 সেন্টিমিটার তিনটি তক্তার সমষ্টি একটি 1/3 ভেদ করে বেগ অর্ধেক হয়ে গেল। বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কি না? আচ্ছা, তিনটা তক্তার সমষ্টি, তাই না? কয়টা তক্তা? তিনটা। এই মনে করে একটা, আরে এই মনে করে একটা তক্তা 2 সেন্টিমিটার, এটা ধরো 3 সেন্টিমিটার এবং এটা ধরো 4 সেন্টিমিটার। এটা হচ্ছে তিনটা তক্তার পুরুত্ব 2, 3, 4 cm cm cm। ওকে, সমষ্টি 1/3 ভেদ করে টোটাল কত? 2 আর 3 4, 4 আর 2 আর 3 5, 5 আর 4 9। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2, 3, 4 9 সেন্টিমিটার। একটা বুলেট ধরো এখান থেকে ঢুকবে, এই হচ্ছে সেই বুলেটটা। বুলেট বুলেট এই যে বুলেটটা ঢুকলো, ঢোকার পথে এই 1/3 9 এর 1/3 মানে কতটুকু বলো তো? 3। 9 সেন্টিমিটারের 1/3 মানে হচ্ছে d/3, অর্থাৎ 9/3 মানে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 3 সেন্টিমিটার সে ঢুকলো, এই যে এখান থেকে মনে করো এটুকু ঢুকলো। 3 সেন্টিমিটার ঢোকার পর এই বুলেটের বেগ অর্ধেক হয়ে গেল। কারণ বুলেট যদি ইউ বেগে ঢোকে, কথা বুঝছো, ইউ বেগে ঢোকে, 3 সেন্টিমিটার ঢোকার পর এখানে এই যে বুলেটটা, এই বুলেটের বেগ হয়ে যাবে u/2, অর্ধেক হয়ে গেছে u/2। বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা? টোটাল 9 এর মধ্যে সে 3 সেন্টিমিটার ঢুকছে, ঢোকার পর তার বেগ হয়ে গেছে অর্ধেক। এই অর্ধেক বেগ, তার তো বেগ শূন্য হয় নাই, বেগ অর্ধেক হয়েছে। এই অর্ধেক বেগ নিয়ে সে বাকি 6 সেন্টিমিটার ভেদ করতে পারবে কিনা, দিস ইজ দা প্রশ্ন। তো চলো ফার্স্ট অফ অল প্রথম অংশের জন্য আমরা মন্দনটা বের করি। প্রথম অংশে সে কতটুকু দূরত্ব ভেদ করে সেটা মনে করে S1 3 সেন্টিমিটার। তার আদি বেগ কত? 300। শেষ বেগ কত? u/2। শেষ বেগ হচ্ছে u/2 অর্থাৎ 150। এখান থেকে আমরা মন্দনের মানটা হিসাব করতে পারি। মন্দন যদি হিসাব করি, মন্দন হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। মানগুলো বসিয়ে মন্দনটা হিসাব করো ভাইয়া। v মানে 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার বাই 2s। 2 ইন্টু s কত? s হচ্ছে 0.3 সেন্টিমিটার, তো এই যে 3 সেন্টিমিটার 0.03। তাহলে হবে মাইনাস 1125000 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিশাল মন্দন।
তাহলে কথা বুঝছো, এই অংশে মন্দন এটা, পুরো অংশ জুড়ে এই মন্দনটাই তাকে থামানোর চেষ্টা করবে। তার মানে এই মন্দনে সে আর কতটুকু ঢুকবে, দিস ইজ দ্য প্রশ্ন। দেখো ভাইয়া, এবার পরের অংশে যাই। পরের অংশে এবার এই অঙ্কে আমরা, তাহলে এই অঙ্কের সিস্টেমে হচ্ছে প্রথমে যেটুকু ঢুকতেছে, বেগ শেষ বেগ যত হচ্ছে সেগুলো দিয়ে মন্দনটা বের করব। এরপর আমরা দেখব এই মন্দনে সে আর কতটুকু ঢুকে। তাহলে বলো এবার দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে মন্দনের মানটা একই আছে। মন্দন কত? -1125000 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, দ্বিতীয় অংশে মন্দনটা একই আছে। দ্বিতীয় অংশের আদিবেগ কত? দ্বিতীয় অংশের আদিবেগ হচ্ছে u/2। এই যে দ্বিতীয় অংশ মানে এখান থেকে সে আর কতটুকু ঢুকবে। দ্বিতীয় অংশের আদিবেগ u প্রাইম, সেটা হচ্ছে u/2 150, মানে প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের আদিবেগ। তাহলে দ্বিতীয় অংশের শেষ বেগ কত? সে আর কতটুকু ঢুকবে, কতটুকু ঢোকা মানে ঢুকতে 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 একসময় তার বেগ শূন্য হয়ে যাবে। এই বেগ শূন্য হওয়া পর্যন্ত সে আর কতটুকু ঢুকবে, তাই না? তাহলে আমাদের আর কতটুকু ঢুকবে, এস প্রাইমটা কত? বুঝছো ব্যাপারটা? বুঝছো? আবারও বুঝো। এই ধরনের অঙ্কে প্রথম অংশে আমরা যে ডাটা দেওয়া আছে সেগুলো দিয়ে মন্দন বের করব। প্রথম অংশে কতটুকু ঢোকে সেটা বলা থাকবে, প্রথম অংশে ঢোকার পর বেগ কত হয় সেটাও বলা থাকবে, ওটা দিয়ে মন্দন বের করব। এবার ওই মন্দনটা ইউজ করে প্রথম অংশের শেষ বেগ হচ্ছে দ্বিতীয় অংশের আদিবেগ, আর দ্বিতীয় অংশের শেষ বেগ হচ্ছে শূন্য, কারণ আমরা জানতে চাই বেগ শূন্য হওয়া পর্যন্ত সে আর কতটুকু ঢুকতেছে। তাহলে এই যে এস প্রাইমের মানটা কত, সেখান থেকে এস প্রাইম বের করবা। কত? আবারও সূত্র, এন লিখবো ভি স্কয়ার সমান ইউ প্রাইম স্কয়ার প্লাস 2a এস প্রাইম। ভি এর মান তো এখানে শূন্য হবে, তাহলে এস প্রাইম হবে মাইনাস ইউ প্রাইম স্কয়ার বাই 2a। তাহলে এটা মাইনাস ইউ প্রাইম কত? u/2 মানে 150 এর স্কয়ার বাই 2, এও হচ্ছে মাইনাসের 11 25 3টা শূন্য, উপরে মাইনাস নিচে মাইনাস কাটাকাটি, উপর হবে 150 স্কয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 1125 3টা শূন্য, তো এটা হবে 0.01 মিটার। 0.01 কে নিলে সেন্টিমিটার নিলে 1 সেন্টিমিটার। তার মানে এখানে যে বুলেটটা আছে সে আর মাত্র 1 সেন্টিমিটার ঢোকার পরই থেমে যাবে। তার মানে সে আগে কতটুকু ঢুকছে? 3 সেন্টিমিটার, 3 আর 1 সেন্টিমিটার ঢুকেই সে থেমে যাবে। তার মানে সে এখানে 4 সেন্টিমিটার পর্যন্ত ভেদ করবে। তার মানে বাকি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা? ডেফিনেটলি নট, পারবেই না। অবশিষ্ট বাকি আছে ভাই 6, সে আর ঢুকবে 1, তাহলে কখনোই সম্ভব না। এই অঙ্কটা একটা শর্টকাট আছে। আচ্ছা, এই অঙ্কটার সিস্টেমটা আবারও বুঝো। প্রথম অংশে কতটুকু ঢুকলো সেটা দেয়া থাকবে, আদিবেগ দেয়া থাকবে, এবং ওই অংশ ঢোকার পর বেগ কত হইছে সেটা দেয়া থাকবে। এখান থেকে আমরা কি বের করব? মন্দনটা বের করব। ওই মন্দনে প্রথম অংশের শেষ বেগ এই দ্বিতীয় অংশের আদিবেগ, আর দ্বিতীয় অংশের শেষ বেগ হচ্ছে শূন্য, কারণ আমরা দেখতে চাই শূন্য হতে হতে সে আর কতটুকু ঢোকে। শূন্য হতে হতে সে আর কতটুকু ঢোকে সেটা আমরা হিসাব করে ফেলতে পারবো। এই অঙ্কটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা একটু লিখে নাও। এই যে এই কাছে লিখতেছি শর্টকাট, তোমার অঙ্ক হয়েছে কিনা এমসিকিউ এর জন্য শর্টকাটটা প্রযোজ্য। আর কতটুকু ঢুকবে সেটা যদি হয় এক্স, সেটা হবে পূর্বে যতটুকু ঢুকলো ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। সূত্র কি আবার বলো? আর কতটুকু ঢুকবে, আর কতটুকু ঢুকবে সেটা যদি হয় এক্স, সেটা সমান হবে শুরুতে কতটুকু ঢুকলো ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই অঙ্কে শুরুতে কতটুকু ঢুকলো? এই অঙ্কে শুরুতে ঢুকলো 3 সেন্টিমিটার। 3 বসাও। তাহলে এনটা কি ভাইয়া? এনটা কি? এন এর পরিচয়টা মেইন, তো লিখো এন এর পরিচয়টা কি? এই যে এন এর পরিচয়টা লিখে নাও সবাই, একটু এন এর পরিচয়টা লিখে নাও। এন এর পরিচয়, এন এর পরিচয় হলো, এই এনটাকে আমরা কোথা থেকে পাবো? মনে রাখবা আদিবেগ ইউ, লিখো আদিবেগ ইউ ডি দূরত্ব ঢোকার পর, ডি দূরত্ব ঢোকার পর অবশিষ্ট বেগ
ইউ বাই এন হলে আর কতটুকু ঢুকবে, এই লাইনটা লিখো, আর কতটুকু ঢুকবে, সেই আর কতটুকু ঢুকবে এক্স, এক্স হচ্ছে যতটুকু ঢুকলো ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস 1। তাহলে এনটা কোথা থেকে পাচ্ছি, অবশিষ্ট বেগ থেকে পাচ্ছি। অবশিষ্ট বেগ কত, ইউ বাই এন, মানে আদি বেগের কত অংশ, সেটা হচ্ছে আমার এন। সো এটা প্রশ্ন থেকে বুঝতে পারবা। যেমন আমাদের এই কোশ্চেনে কি বলছে, বেগ কত হয়েছে বলো, বলছে বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে অবশিষ্ট বেগ কত, অবশিষ্ট বেগ হচ্ছে, আদি বেগ হচ্ছে ইউ আর অবশিষ্ট বেগ হচ্ছে ইউ বাই 2। তাহলে আমরা বলছিলাম একটু আগে যে অবশিষ্ট বেগ ইউ বাই এন হলে, তাহলে ইউ এর নিচে যে অংশ, যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এন। যে অবশিষ্ট অংশটার মধ্যে ইউ এর নিচে কত আছে 2, এখানে এন এর মান 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, 3/3 মানে 1 সেন্টিমিটার। দেখছো শর্টকাটে হয়ে গেল, ওই যে এত লং কাটে করছি সেটা শর্টকাটে হয়ে গেল। আবারও বুঝো, কতটুকু ঢুকেছে সেটা হবে উপরে, নিচে এন স্কয়ার মাইনাস 1। তাহলে এই অঙ্কটা পারবো তখনই যদি আমরা এন বের করতে পারি। তাহলে এন কেমনে বের করব, অবশিষ্ট বেগ থেকে। অবশিষ্ট বেগটা প্রিভিয়াস বেগ বা আদি বেগের কত অংশ, সেখান থেকে আমরা এন এর মান বের করতে পারবো। যেমন ধরো বললো, এই যে এখানে বললো আদি বেগ ইউ, ডি দূরত্ব ঢোকার পর, ডি দূরত্ব ঢোকার পর বেগ 2/3 মানে 2/3 হ্রাস পেল, আর কতটুকু ঢুকবে। তাহলে আর কতটুকু ঢুকবে, এক্স, এক্স হচ্ছে যতটুকু ঢুকলো বাই এন স্কয়ার মাইনাস 1। আমাদের মূল চ্যালেঞ্জ এনটা বের করা। এন কেমনে বের করব, আদি বেগ কত ইউ, ডি দূরত্ব ঢোকার পর বেগ কত হ্রাস পেয়েছে 2/3, বাট আমাদের দরকার কি অবশিষ্ট। হ্রাস কোনটা পাইছে ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে অবশিষ্ট বেগ কত। তাহলে 2/3 যদি হ্রাস পায়, অবশিষ্ট কত, অবশিষ্ট হবে ইউ মাইনাস যেটা হ্রাস পাইছে সেটা বাদ, 2/3 ইউ বাদ। তাহলে এখানে 3u মাইনাস 2u মানে 1u, মানে u বাই 3, 1u বাই 3 মানে এটাই তো অবশিষ্ট, মানে u বাই 3। 2/3 হ্রাস পেলে অবশিষ্ট হচ্ছে u বাই 3। এখন বলো অবশিষ্ট অংশটা আদি বেগের নিচে কত আছে 3, এখানে n এর মান হবে 3। যদি বলতো ঢোকার পর বেগ 2/3 হলো, 2/3 হলো, তার মানে বেগ কত হয়েছে 2/3, তাহলে আদি বেগ ইউ, বেগ হয়েছে কত 2/3 ইউ, এটা কিন্তু হ্রাস পায় নাই। তাহলে এখন n এর মান কত 3, না ভাইয়া, এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ইউ কে উপরে রেখে নাম্বারটাকে নিচে নিয়ে যাব, 2/3 কে নিচে নিলে এটা হবে 3/2, তাই না। ইউ এর নিচে যেটা থাকবে সেটা হবে n, ইউ এর সামনে না। আবারও বুঝো, বললো বেগ 2/3 হলো, তাহলে আমার আদি বেগ ইউ, পরের বেগ হচ্ছে 2/3 অফ ইউ। এখন n কত, n হচ্ছে ইউ এর নিচে যেটা থাকবে, ইউ এর সামনে তো 2 থাকা যাবে না, ইউ কে একা রেখে এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে গেলে এটা হয়ে যাবে 3/2। তাহলে এখানে n এর মানটা হচ্ছে এখানে 3/2, এটা হচ্ছে n। আশা করি শর্টকাটটা বুঝতে পারছো। এই শর্টকাট দিয়ে আমরা ধুমধারাক অঙ্ক করবো, পরের গুলো তোমরা মিলাবা। ওকে, গুলিটি গাছ ভেদ করতে পারবে কিনা দেখো, আমি শর্টকাট দিয়ে করে দিচ্ছি, তোমরা লং কাট দিয়ে করবা। তোমরা লং কাট দিয়ে কেমনে করবা, ওই যে প্রথম স্টেপে মন্দন বের করবা, পরের স্টেপে শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে প্রথম স্টেপের শেষ বেগ, এরপরে সরণ বের করবা। 20 গ্রাম ভরের গুলি এত বেগে ছুড়লো, 20 সেন্টিমিটার পুরু গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়। তার মানে গুলির বেগ ইউ ছিল, হয়ে গেছে ইউ বাই 2। তাহলে এন এর মানটা আমরা পেয়ে গেছি। গুলিটি গাছ ভেদ করতে পারবে কিনা, গাছ টোটাল কত 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ভেদ করছে, আরো 10 সেন্টিমিটার ভেদ করতে পারবে কিনা, তাই না। তাহলে এক্স বের করবো, এক্স হচ্ছে যতটুকু ঢুকলো বাই এন স্কয়ার মাইনাস 1, কতটুকু ঢুকলো 10 সেন্টিমিটার, এন কত 2 স্কয়ার মাইনাস 1 কত হয় 4 মাইনাস 1 মানে কত 3, 10/3 মানে 3.33 সেন্টিমিটার। তাহলে গুলিটা আর কতটুকু ঢুকবে 3.33, বাট গাছটা কত মোটা, গাছটা হচ্ছে টোটাল 20 সেন্টিমিটার, বুলেটটা আগে ঢুকছিল 10, আরো ঢুকবে 3.33, তার মানে বুলেটটা গাছ ভেদ করতে পারবে না। বুঝছি, এটা তোমরা লং কাট করে করবা, আমি শর্টকাটে করছি, তুমি লং কাটে করবা, শর্টকাট এমসিকিউ এর জন্য। পরের প্রশ্ন, এটা বুঝতে পারতেছে, একটি রাইফেল একটা তক্তা ভেদ করতে পারে, একটা গুলির বেগ 4 গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে 16টি, কারণ বেগ 4 গুণ করলে গতিশক্তি হয়ে যায় 16 গুণ, তাই না। তোমরা এটা জানো না,
গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। বেগ 4 গুণ করলে গতিশক্তি কয় গুণ? 16 গুণ। তার মানে পূর্বের তুলনায় 16টি তক্তা ভেদ করতে পারবে। দেখো একটা বুলেট নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করার পর বেগ 1/16 হয়। অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আমি শর্টকাটে করবো, তুমি লং কাটে করবা। বেগ 1/16 হ্রাস পায়, কথা বুঝো। তাহলে বেগ কত হলো? আদি বেগ যদি হয় ইউ, তাহলে শেষ বেগ হবে ভি সমান হচ্ছে ইউ মাইনাস 1/16 ইউ। তাহলে এটা 16 লসাগু, 16টা ইউ মাইনাস ইউ, তার মানে 15 ইউ। এটা হচ্ছে বেগ, মানে অবশিষ্ট বেগ। এটার আমরা এইভাবে লিখতে পারি ইউ 16/15 লিখা যায় না? যায়। তাহলে এই যে ইউ এর নিচে যেটা, ওইটা হচ্ছে আমার এন, যে আদি বেগ ইউ, আর এটা হচ্ছে আমাদের ইউ এর নিচে যেটা, ওইটা হচ্ছে আমার এন, তাই না? বলছে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে। আমি ধরে নিচ্ছি সে যেই তক্তাটা ভেদ করে সেটা হচ্ছে ডি পুরুত্বের তক্তা। তাহলে এক্স আরো কতটুকু ঢুকবে সে? ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। ডি ডিভাইডেড বাই এন কত? এই যে 16/15 এর স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে ডি। 16 আর 15 স্কোয়ার করলে কত হবে? 256/225 মাইনাস 1। তাহলে 31 ডিভাইডেড বাই 225, উল্টায় দিলে 225 ভাগ 31, 7.25 ডি। 7.25 ডি। দেখো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বুলেটটা ডি পুরুত্বের একটা তক্তা ভেদ করছিল, এবার বাকি বেগ দিয়ে সে ডি পুরুত্বের এতগুলো তক্তা ভেদ করতে পারবে। মানে এতটা ডি মানে কি? ডি পুরুত্বের 7টা তক্তা সে আরো ভেদ করতে পারবে। 7.25 মানে কি? পূর্ণ সংখ্যা নিব। ডি পুরুত্বের কয়টা তক্তা ভেদ করতে পারবে? আরো 7টা তক্তা। মানে তার বেগ যে 1/16 হ্রাস পায় কয়টা তক্তা ভেদ করার জন্য? একটার জন্য। মানে একটা ডি ভেদ করার পর তার বেগ হ্রাস পায়, 1/16 হ্রাস পায়। তাহলে বাকি যেই বেগ আছে ওইটা দিয়ে সে আরো এই 7টা তক্তা ভেদ করতে পারবে। বুঝতে পারছো? সো আমরা বলতে পারবো এই যে রিমেইনিং বেগ দিয়ে সে আরো 7টা তক্তা ভেদ করতে পারবে। বাট প্রশ্নে কিন্তু বলেছে কতটি তক্তা ভেদ করতে পারবে। তার মানে প্রথমটা সহ এই বেগ দিয়ে সে টোটাল কয়টা তক্তা ভেদ করতে পারবে? 8টা। মনে থাকে জানো? দেখো 1/16 অংশ হ্রাস পাওয়ার পর রিমেইনিং ভেলোসিটি দিয়ে সে 7টা তক্তা ভেদ করতে পারবে। তার মানে অলরেডি সে আগে কয়টা ভেদ করে রাখছে? একটা। তাহলে মোট কয়টা? 8টা তক্তা সে ভেদ করতে পারলো। এটা তোমরা লং দিয়ে বের করবা, লং কাট করে বের করবা। এই অঙ্কটা করবা অবশ্যই, নাহলে কিন্তু হবে না। এবার আমরা আমাদের এই অধ্যায়ের যে লাস্ট টাইপ, এটা হচ্ছে পরন্ত বস্তু। তোমাদের খুব ফেভারিট টপিক। এই টপিকটা নিয়ে আলোচনা করি। চলো, পরন্ত বস্তুর সূত্রগুলো আশা করি সবাই জানো। h সমান হাফ জিটি স্কোয়ার, তাই না? আচ্ছা আমি একটু জানাই দিই, তোমাদেরকে আশা করে লাভ নেই, তোমাদেরকে জানাতে হবে। সেটা হচ্ছে একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দিব তখন আমরা লিখতে পারি ভি স্কোয়ার, তার শেষ বেগ সমান আদি বেগ 0 হলে 2gh। তারপরে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আদি বেগ 0 হলে শুধু জিটি। h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাই না? আদি বেগ 0 হলে। যখন একটা বস্তুকে উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করব তখন আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। কারণ আদি বেগটা ইউ উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে, তাহলে অবশ্যই মাইনাস হবে। তারপরে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু তখন হবে ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এইগুলো থেকে আমরা প্রমাণ করতে পারি কোনো একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত হবে? তার সর্বোচ্চ উচ্চতা হবে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এটা আমরা জানি, একটা বস্তুকে যদি ইউ বেগে নিক্ষেপ করা হয় সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? সে ইউ স্কোয়ার বাই 2g। আর এখান থেকে এই সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগে সেটা হবে ইউ বাই জি। আরেকটা হলো যে ইউ বেগে নিক্ষেপ করলা, সে উঠলো প্লাস নামলো, এটাকে বলে বিচরণ কাল বা উড্ডয়ন কাল। এটাকে কি বলে? উড্ডয়ন কাল। মানে সে কত সময় আকাশে ছিল আর কি। উড্ডয়ন কাল হবে উঠা প্লাস নামা, এই যে এটা ডাবল, অর্থাৎ 2u বাই জি। সেই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, উঠতে কত সময় লাগে, এবং আমাদের টোটাল বিচরণ কাল কত বা উড্ডয়ন কাল কত, এগুলো দিয়ে কিছু প্রশ্ন এখানে আছে। বি বিন্দুকে লক্ষ্য করে
এই বিন্দু থেকে একটি টেনিস বল স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। এখান থেকে একটা টেনিস বল আমরা ছেড়ে দিলাম। তা দেখে সি থেকে একজন বালক দৌড়ে বলটিকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। ওই স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8, বাতাসের বাধা বিবেচনায় আনা হয় নাই। সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটিকে ধরতে পারবে কিনা। ভাইয়া আমরা যেটা করব, এ থেকে বিতে বলটার পড়তে কত সময় লাগে আমরা সেটা বের করব। ধরো বলটার পড়তে 10 সেকেন্ড সময় লাগে, বের করে দেখলাম। আর বালক যে স্পিডে দৌড় দিছে ওই স্পিডে সে যদি 10 সেকেন্ডের আগে এখানে এসে দাঁড়ায় থাকে তাহলে ক্যাচ ধরতে পারবে? তাহলে পারবে না। তাহলে মোট কথা এ থেকে বিতে বলটা পড়তে কত সময় লাগে সেটা বের করব। সি থেকে বিতে বালকের আসতে কত সময় লাগে সেটা বের করে আমরা দেখব বালকটা বলটি পড়ার পূর্বে বি বিন্দুতে এসে দাঁড়িয়ে থাকতে পারে কিনা। তাহলে এ থেকে বিতে বলটি পড়তে সময়, এটা সূত্র কি হবে? যেহেতু স্থির অবস্থা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ তো শূন্য, তাহলে এটা হবে হাফ জি টি স্কোয়ার। এইচ কত ভাইয়া? এইচ হচ্ছে 60 মিটার, সমান হবে হাফ, জি হচ্ছে 9.8, টি এর মানটা জানি না। সমাধান করে টি এর মান বের হবে √of 2h বাই জি। ক্যালকুলেট করো, √of 2h বাই জি। 2h বাই জি হচ্ছে 9.8, 3.49 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের কার মান? এ থেকে বিতে বলটি পড়তে সময়। আমরা দেখতে চাই এই সময়ের মধ্যে সি থেকে বিতে আমাদের এই বালকটি দৌড়ে আসতে পারে কিনা দেখি চলো। এই সময়ের মধ্যে সি থেকে বিতে বালকটি দৌড়ে আসতে পারে কিনা। তো বালকের সি থেকে বিতে আসতে সময় কত লাগে? আসতে সময়, বালকটা কি সমবেগে দৌড় দেয়, তাহলে সমবেগে যদি সে এস দূরত্ব অতিক্রম করে এস সমান ভিটি, টি প্রাইম দিই, তাহলে টি প্রাইম হবে এস বাই ভি। এস হচ্ছে 20 মিটার, বেগ কত? 6, তাহলে 20/6, 3.33 সেকেন্ড। খেয়াল করে দেখো এই যে টি প্রাইমের মানটা এই ওর পড়তে যে সময় লাগে তার চেয়ে ছোট, তার মানে বলটি পড়ার পূর্বেই বালক এখানে এসে দাঁড়িয়ে থাকবে, তার মানে বালক বলটিকে ধরতে পারবে। পরের প্রশ্নে যাই। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে এত বেগে উপরে উঠে গেল। তার মানে এটা হচ্ছে উপরে ওঠার সময়কার বেগ, আদি বেগ 90 কিলোমিটার পার আওয়ার। একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা? আবারও সেম প্রশ্ন। আমরা বলটার বিচরণকাল বের করব, যে বলটা কত সময় পর ভূমিতে আসবে। 2u বাই জি, তাই না? 2u হচ্ছে কত? এটা গুছায় লিখবা বিচরণকাল। 90 কে 3.6 দ্বারা ভাগ, 25 বাই জি হচ্ছে 9.8, তাহলে 50 ভাগ 9.8, 5.1 সেকেন্ড। তাহলে ভাইয়া এই যে ক্রিকেট বলটা এটা 5.1 সেকেন্ড পর মাটিতে ফিরে আসবে। আর বলটাকে ধরার জন্য ফিল্ডার কত সেকেন্ড দৌড়াইলো? 5 সেকেন্ড। ভাইয়া ফিল্ডার 5 সেকেন্ড দৌড়ায় মনে করে আসা দাঁড়ায় রইলো, আর বলটা আরো ডিলে করে নামবে, তার মানে কি ফিল্ডার বলটা ধরতে পারবে? বুঝো নাই? বলটা নামতে 5.1 সেকেন্ড লাগবে, আর সেখানে ফিল্ডার 5 সেকেন্ড দৌড়ায় গেছে, 5 সেকেন্ডের মধ্যে দৌড়ায় গেছে, তার মানে ক্যাচ ধরতে পারবে। মানে বলের নামার টাইমের চেয়ে ওর যদি দৌড়ানোর টাইম কম হয় তার মানে পারবে। এরপরে ওকে, খুবই সুন্দর প্রশ্ন। এটা একটা শর্টকাট আছে, আমি শর্টকাটে শিখাই দিব। দেখো কি বলছে। বলছে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে এত কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটি মিলিত হবে? ওকে, আমরা একটু সিনারি দেখি। এটা মনে একটা দালান, এইখান থেকে আমি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলাম, আর এখান থেকে একজন একটা বলকে এদিকে ফেলে দিল। তো এ উপরে উঠবে, এ নিচে নামবে। তো কোথাও না কোথাও ও
আর ও একই পজিশনে আসবে, মিলিত হবে। এটা কত উচ্চতায়, এই উচ্চতাটা কত, দিস ইজ দা প্রশ্ন। তাহলে ভাই আমরা ধরে নেই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় টি সময় পর তারা মিলিত হবে, এটা ধরে নিতে হবে। ধরি পৃষ্ঠ হতে, পৃষ্ঠ মানে ভূপৃষ্ঠ, পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় টি সময় পর বল দুটি মিলিত হবে, এটা ধরে নিলাম। এবার এই টি সময়ে নিচের বলটা কত উচ্চতা উঠবে, এইচ সমান হচ্ছে নিক্ষিপ্তটার জন্য, এটা কার জন্য, নিক্ষিপ্ত বলটা কত উচ্চতা উঠবে, এইচ, কত বেগে নিক্ষেপ করছে, ইউ বেগে, তাহলে নিক্ষিপ্ত বলের জন্য ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? আর পরন্তটা এর মধ্যে কতটুকু পড়বে ভাইয়া, পরন্ত বলটা ও যদি এইচ উচ্চতায় উঠে, পরন্তটা এটুকু নামবে, এটুকু কত বলো, পুরো দালান হচ্ছে 150 মিটার, পুরো দালান 150 মিটার, নিচেরটা যদি এইচ উচ্চতায় উঠে তাহলে পরন্তটা কতটুকু নামবে ভাই মিলিত হওয়ার জন্য, টোটালটা 150, তাহলে মাইনাস এইচ, তাহলে পরন্ত বস্তুটা নামবে হচ্ছে 150 মাইনাস এইচ, পরন্তটা কি জি ত্বরণে নামে, তাহলে সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? আবারও বুঝো, নিচেরটার ক্ষেত্রে এইচ উচ্চতা উঠার জন্য সূত্র কি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর পরন্তটা এখানে আস্তে আস্তে কত দূরত্ব অতিক্রম করবে, পুরোটা 150, নিচেরটুকু এইচ হলে এটা হবে 150 মাইনাস এইচ, পরন্তটা কি হাফ জিটি স্কোয়ার সূত্র পরন্তর ক্ষেত্রে। এই দুইটা সমাধান করলে আমরা এইচ আর টি এর মান পেয়ে যাব। সমাধান কেমনে বাবা? ভাই এই যে হাফ জিটি স্কোয়ারের মান কত, 150 মাইনাস এইচ, এখানে বসায় দাও। যে হাফ জিটি স্কোয়ারের মানটা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে বসিয়ে দিই, এটার মানে আমি লিখলাম, এটা তোমরা লিখবা। হাফ জিটি স্কোয়ারের মানটা 1 নং এ বসাই, 1 নং কি এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ারের মান হচ্ছে 150 মাইনাস এইচ, 150 মাইনাস এইচ, বা এইচ সমান ইউটি মাইনাস 150 প্লাস এইচ, এইচ গুলো আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে ইউটি সমান 150, সুতরাং কত সময় পর মিলিত হবে, এটা হচ্ছে 150 বাই ইউ কত 40, 150 বাই ইউ 15/4, 3.75 সেকেন্ড পর তারা মিলিত হবে, এত সেকেন্ড পর তারা মিলিত হবে। কিন্তু প্রশ্ন চাইছে কোথায় মিলিত হবে, কত উচ্চতায়, তার মানে এইচ এর মান, বা এই যে টি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে তুমি এইচ এর মান পেয়ে যাবা। টি এর মানটা আবার 1 নং এ বসাও, তাহলে এইচ পেয়ে যাবে। এইচ সমান হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে 40, টি কত 3.75 মাইনাস হাফ, জি কত 9.8, টি কত 3.75 এর স্কয়ার। আমরা পেয়ে যাব কত উচ্চতায় তারা মিলিত হবে, 40 ইন্টু 3.75 হাফ জি টি স্কয়ার, তাহলে এটা হবে 81.09 মিটার। এই উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। শেষ। তো ভাই এটার শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে যখন একটা বস্তুকে উপর থেকে ফেলা হবে, নিচ থেকে নিক্ষেপ করা হবে, তারা কত সময় পর মিলিত হবে সেটা পাওয়া যায় কিভাবে? শর্টকাট। এই যে শর্টকাট হচ্ছে কত সময় পর মিলিত হবে। উপরে হবে যেখান থেকে ফেলছো তার উচ্চতা, কোত্থেকে ফেলছো 150 থেকে, উপর হবে মোট উচ্চতা, নিচে হবে নিক্ষিপ্ত বস্তুর বেগ h/u। 150 কে 40 দ্বারা ভাগ করলে সময়টা পেয়ে যাবা, কত সময় পর মিলিত হবে। তাহলে ওই সময়ে নিচের বস্তুটা কতটুকু উঠলো ওইটা তো পেয়েই যাবা। নিচের বস্তুটা কতটুকু উঠলো, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে টি এর মান বের করতে পারলে কত উচ্চতায় মিলিত হবে এইচ, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ারে বসাইলেই অঙ্ক শেষ। তাহলে শর্টকাট এটাই, উপর থেকে ফেলা হলো, নিচ থেকে নিক্ষেপ করা হলো, টাইম হচ্ছে h/u। টাইমটা এনে এই যে এই একটা সমীকরণে বসাইলেই অঙ্ক শেষ, এইচ এর মান শেষ। ওকে, সো দেখি তো আবার সেম প্রশ্ন, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা। একটি বস্তুকে এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, একই সময়ে এত বেগে নিক্ষেপ করা হলো, ভূমি ছাড়া বস্তুগুলো মিলিত হবে কিনা, দেখি মিলিত হয় কিনা। শর্টকাট দিয়ে করি, কত সময় পর মিলিত হবে, h/u কত আসে দেখো, 120 ভাগ 19.6,
6.122 সেকেন্ড। তো এই অঙ্ক অনুযায়ী এত সময় পর তারা মিলিত হবে। এখন কোথায় মিলিত হবে? নিক্ষিপ্ত বস্তুটা h উচ্চতায় ওঠার পর মিলিত হবে। তাহলে মানে এই h এর মান বের করো, ut মাইনাস হাফ gt স্কয়ার করো। ইউ কত? 19.6, টি কত? 6.122, হাফ জি কত? 9.8, 6.122 এর স্কয়ার কত হয় বলো? হাফ 9.8 ইন্টু মাইনাস 63.646 মিটার। দেখো এটা তোমরা পুরোটা লং কাটে করবে, আমি শর্টকাটে করলাম। আমি দেখতে পাচ্ছি যে এত সেকেন্ড মানে এই উদ্দীপক অনুযায়ী দুইটা বস্তু এত সেকেন্ড পর নেগেটিভ এত দূরত্বে মিলিত হবে। তো ভাই তুমি এই এইচটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে তুমি কি ধরছো? পজিটিভ। কেমনে বুঝলাম? ভাই তুমি এই যে জি এর মানটা কি ধরছো? নেগেটিভ। জি কোন দিকে? নিচের দিকে। তাহলে জি নেগেটিভ ধরা মানে উপরের দিকটা কি ধরে ফেলছো? পজিটিভ। কিন্তু তোমার মান আসছে নেগেটিভ, তার মানে বোঝাচ্ছে যে নেগেটিভ মান মানে বোঝায় যে তুমি নিচের দিকে 63 মিটার নিচে তুমি মিলিত হবা। 63 মিটার নিচে কই? ভূমি থেকে 63 মিটার নিচে। ঘটনাটা এইভাবে ঘটবে যে ধরো এটা ভূমি, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করছো, এখান থেকে নিক্ষেপ করছো। দেখো ভাই ও যদি আগে এইদিকে উঠা নিচে পড়ে যায় আর ততক্ষণ যদি ও এখানেও না পোষায় তাহলে কি তারা উপরে মিলিত হবে? না, দেখা যাবে ও এসে নিচে পড়তেছে, তখন ওরা নিচে এখানে মিলিত হবে। অথবা আরেকটা সিস্টেম করা যায়, আমরা যদি ভূমি সরায় দিই, এখানে গুহা বানায় দিই, ও গুহার মধ্যে পড়তে থাকবে, ও পড়তে থাকবে, এক সময় গিয়া মিলিত হবে এবং সেই মিলিত স্থানের জায়গাটা হচ্ছে 63.6। এটা কোন দিকে? নিচের দিকে, এই কারণে এটা মাইনাস আসছে। বাট আমরা তার গুহা করি নাই। তার মানে এই যে এইচ এর মানটা নেগেটিভ আসা মানে সোজা সাপটা কথা বলবা কি যে এইচ এর মান নেগেটিভ আসা মানে বোঝাচ্ছে যে ভূমির নিচে 63 মিটার দূরত্ব যাওয়ার পর বস্তু দুইটা মিলিত হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তার মানে বাতাসে বস্তু দুইটা মিলিত হবে না। মিলিত হলে বস্তু দুইটা কোথায় মিলিত হবে? এত সেকেন্ড পর ভূমিতে এসেই তারা মিলিত হবে। শেষ। মোট কথা এইচ এর মানটা নেগেটিভ আসলেই বুঝবা যে তারা কোথায় মিলিত হবে? ভূমিতে মিলিত হবে। তার মানে আকাশে তারা মিলিত হবে না। ওকে, সো খেয়াল করে দেখো আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে এসেছি। এই যে লাস্ট অঙ্কে এত বেগে একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছোড়া হলো, একই সময়ে একজন বালক ছুটে এসে ধরার চেষ্টা করলো। বালকটির পক্ষে মাটিতে পড়ার পূর্বে বলটি ধরা সম্ভব কিনা। ওই যে ক্রিকেট বলের বিচরণ কাল বের করবা, 2u/g কত ভাইয়া? বিচরণ কাল 40/9.8, 4.081 সেকেন্ড। একই সময় 30 মিটার দূর থেকে একটা বালক 6 বেগে ছুটে আসলো। তাহলে বালকের সময় কত? টি প্রাইম s/v, s হচ্ছে 30, v কত? 6, 5 সেকেন্ড। তাহলে দেখো বলটা, ক্রিকেট বলটা পড়বে 4 সেকেন্ড পর, কিন্তু বালক 30 মিটার দূরে আসতে আসতে সময় লাগতেছে 5 সেকেন্ড। তাহলে বলটি পড়ার পরে বালক আসবে, তাহলে কি বালক ক্যাচ ধরতে পারবে? না, পারবে না। ওকে, তো এরই মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের গতিবিদ্যার সকল ভেরিয়েশনের অঙ্ক। এখানে 38টা স্লাইড আছে। 38টা স্লাইডে আমরা 38 রকমের প্রবলেম তোমাদেরকে সলভ করাইছি। একই টাইপের প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে করাই নাই। একই টাইপের কেন করাই নাই? কারণ একই টাইপের ভাই একটাই এনাফ। একই টাইপের একটা দুইটাই এনাফ। তো অত মানে হচ্ছে যেহেতু এটা ওয়ান শট ক্লাস, ইট শুড বি প্রিসাইজ, রাইট? সো তোমরা ক্লাসটা করার পর যেন নিজে নিজে সব পারো, সব করতে পারো, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি তোমাকে 500 প্রবলেম সলভ করে দিলাম, বাট তুমি একটাও পারো না, তুমি খালি ক্লাসই দেখে গেলা, তাহলে হইলো না। তো আমি তোমাদেরকে সকল ভেরিয়েশনের প্রবলেম সলভ করিয়েছি। এবার তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার ঘাটবা, টেস্ট পেপার ঘেটে প্রশ্নগুলো নিজে নিজে সলভ করবা, দেখবা মাথার মধ্যে এমন ভাবে সেট হবে সেটা আর কখনো বের হবে না। সো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের জন্য আমাদের এই বিশাল আয়োজন, সবাইকে জানিয়ে দিবা, মেনশন করে জানিয়ে দিবা, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিবা। এই হচ্ছে কথা। আর আমি তো তোমাদের সাথে আছি, আমার পুরো ফিজিক্স ডিপার্টমেন্ট তোমার সাথে আছে। সবাই ভালো থাকো, ইয়াসিন ভাইয়ের সাথে থেকো, ফিজিক্স ভাইয়ের সাথে থেকো, বিপি ড্রিম স্কুলের সাথে থেকো। দেখা হবে তোমাদের সাথে চমৎকার চমৎকার ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ। সিকিউ অংশ এখানেই শেষ। টাটা।